সো আমাদের প্রোগ্রামিং এর পুরো পার্টটা শেষ। এখন এই যে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যালগরিদম। সো অ্যালগরিদম ফ্লোচার্ট এখন দেখবা যে তোমাদের একদম ইজি লাগতেছে। অ্যালগরিদম ফ্লোচার্ট এখন দেখবা যে তোমার একদম পানির মতো ইজি লাগতেছে। বলো সবাই একদম তৈরি কিনা বলো তো? নাল মানে শূন্য ভেক্টর, হ্যাঁ ওই রকমই, মানে ওইটার ভিতরে কিন্তু জিরোই থাকতেছে, মানে তোমার ব্যাকস্ল্যাশ জিরো, একটা ব্যাকস্ল্যাশ জিরো, এইটাকেই বলা হয় নাল ক্যারেক্টার, মানে ওইখানে কোনো ক্যারেক্টার নাই অ্যাকচুয়ালি, নাল ক্যারেক্টার। বলো সবাই রেডি কিনা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পড়ার জন্য, যেটা একদম মনের মধ্যে গাইতা যাবে। কোনো অ্যালগরিদম ফ্লোচার্ট তোমাদের মুখস্থ করতে হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কোনো অ্যালগরিদম ফ্লোচার্ট তোমাদের মুখস্থ করতে হবে না। ভাই একটা 30-এ আমার টেস্টের রেজাল্ট দিবে, দোয়া করেন, ঠিক আছে দোয়া করে দিচ্ছি, আগে ক্লাসটা শেষ করো। কোনো অ্যালগরিদম ফ্লোচার্ট তোমার মুখস্থ করতে হবে না। সবাই রেডি? ঠিক আছে, ফুল এনার্জিতে রেডি? ওকে, ফুল এনার্জিতে রেডি। মজার কনসেপ্ট, হ্যাঁ এটা মজার কনসেপ্ট। এখন প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন প্রোগ্রামিং চ্যাপ্টারটা পড়ি, আমরা আসলে এই অ্যালগরিদম ফ্লোচার্ট দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে প্রোগ্রামিং এর ইতিহাসটুকু পড়ি, মানে আমরা প্রথম ক্লাসে যেটা পড়ছি, এরপর সবাই পড়ে হচ্ছে এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এখন এই জায়গাতে এসে এইটুকু পড়া খুব ভালোভাবে পারে ওরা চ্যাপ্টার 5-এ, বাট এরপরে যায় প্রোগ্রামিং এ আটকায় যায়, তাই না? প্রোগ্রামিং অনেকেই যায় বাদ দিয়ে দেয়, জাস্ট অ্যালগরিদম ফ্লোচার্ট পর্যন্ত পড়ে। সো এই কারণে আমি প্রোগ্রামিং পার্টটা আগে পড়াইছি, যেন তোমার যে ভয়ের পার্টটা সেটা যেন আগে মোটামুটি শেষ করতে পারো। এখন দেখবা যে অ্যালগরিদম ফ্লোচার্ট আরো ইজি লাগতেছে তোমার কাছে। যে কোনো অ্যালগরিদম ফ্লোচার্ট তুমি জাস্ট দেখেই অ্যান্সার করতে পারবা, দেখেই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সো আমরা কি বলছিলাম, যে একটা প্রোগ্রাম চালানোর জন্য বা একটা প্রোগ্রাম মূলত কি জিনিস, একটা প্রবলেম সলভ করে, তাই না? মনে করো দুইটার সঙ্গে ইনপুট নিয়ে যোগ করে দেয়, এরকম কিছু একটা প্রোগ্রাম। সো একটা প্রোগ্রাম করার জন্য বা সলভ করার জন্য আমাদের কি করতে হয়? আমাদের প্ল্যানিং করতে হয় না একটা? মনে করো দুইটার সঙ্গে যোগ করার প্ল্যানিং তোমাকে আমি করতে বলছি, তুমি কি বলবা? আচ্ছা তোমার মাথার মধ্যে এই জিনিসটা করবা যে আচ্ছা তাহলে আমার প্রোগ্রামটা কোনোভাবে শুরু করতে হবে, সম্ভব প্রোগ্রামটা শুরু করতে হবে। তারপর কি করতে হবে? আমার দুইটা ভেরিয়েবল বানাইতে হবে। তারপর কি করতে হবে? দুইটা ভেরিয়েবলের মান নিতে হবে। তারপর কি করতে হবে? ওই দুইটা ভেরিয়েবল যোগ করতে হবে। তারপর কি করতে হবে? যোগফলটা তারপরে দেখাইতে হবে। তারপর কি, প্রোগ্রাম শেষ। এটা কি তোমার মাথার মধ্যে প্ল্যানিং না? কোডটা লেখার আগে তোমার মাথার মধ্যে এই প্ল্যানিংটা আসছে না, যে তোমার কি কি করা লাগবে? তার মানে একটা প্রোগ্রামে কি কি করা লাগবে সেটা আসলে আমার আগে থেকেই ছক করা থাকে মাথায়, আগে থেকে মাথার মধ্যে ফিক্স করে রাখি, রাইট? সো এই যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এই জিনিসগুলো হচ্ছে প্রোগ্রাম লেখার আগের কাজকর্ম। প্রোগ্রাম লেখার মানে প্রোগ্রাম আমি লেখা শুরু করবো, এর আগের কাজকর্ম হচ্ছে এগুলা, মানে তোমার অ্যালগরিদম লেখা বা ফ্লোচার্ট লেখা। মেইন টার্গেটটা কিন্তু প্রোগ্রাম লেখা, বাট সেটার কাজটা যেন ইজি হয় সেজন্য আমরা একটা অ্যালগরিদম লিখি বা একটা ফ্লোচার্ট লিখি। মনে করো যে তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমাদের যে এসিএস ডাউটস তোমরা ইউজ করো, সেটার যে লগ ইন পেজটা, সেখানে অনেক কমপ্লিকেটেড একটা প্রোগ্রাম সেখানে ইমপ্লিমেন্ট হয়েছে, অনেক কিছু চেকিং হয়, তোমার অ্যাক্সেস কোডটা, তুমি কোন কোন কোর্সে আছো, এটাকে ভ্যালিড কিনা, কেউ এটা চুরি করে আনছে কিনা, আমার ডাবল বার ইউজ করতেছে কিনা, অনেক জিনিসপত্র সেখানে চেকিং হয়। সো এই যে চেকিংগুলো হচ্ছে, কোনটার পরে কোনটা চেকিং হবে, এটার একটা ফ্লো চার্ট আমাদের দরকার হয়, যে কিসের পরে কি কাজটা করব, কিভাবে হচ্ছে এই জিনিসটা পারফেক্টলি ইমপ্লিমেন্ট করা পসিবল। সো একটা প্রোগ্রাম সলভ করার জন্য তোমার যেই স্টেপগুলো ফলো করতে হয়, সেগুলাই যদি আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেটা হচ্ছে ফ্লোচার্ট, আর আমরা যদি বর্ণনা আকারে প্রকাশ করি সেটা হচ্ছে অ্যালগরিদম। তার মানে আমাদের একটা প্রোগ্রাম সলভ করতে আমাদের অনেক প্রকার কাজ করতে হয়, ঠিক আছে? ধাপে ধাপে অনেকগুলা কাজ করতে হয়। একটা প্রোগ্রাম সলভ করতে হলে আমাদের ধাপে ধাপে অনেকগুলা কাজ করতে হয়। সো এই যে ধাপে ধাপে যে কাজগুলো, এগুলো যদি আমরা বর্ণনামূলক আকারে প্রকাশ করি, মানে আমি যদি বাংলায় লিখি বা ইংলিশে লিখি বর্ণনামূলক আকারে, তাহলে সেটাকে বলি আমরা অ্যালগরিদম। আমি যদি চিত্রের মাধ্যমে আঁকাই, সেটাকে বলি হচ্ছে আমরা ফ্লোচার্ট। একদম বেসিক কনসেপ্ট। যেমন দুটোর সঙ্গে যোগ করার জন্য প্রথমে নাম্বার ইনপুট নিতে হয়, তারপর হচ্ছে যোগ করতে হয়, তারপর ফলাফল প্রদর্শন করতে হয়, তারপর প্রোগ্রাম শেষ। এই জিনিসটাকে যদি আমি বর্ণনা আকারে লিখি, যে দুইটা সংখ্যার মান গ্রহণ করি, তারপর দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করি, তারপর ফলাফল প্রদর্শন করি, তারপর প্রোগ্রাম শেষ, এটা যদি বর্ণনা আকারে আমি লিখি তাহলে সেটা হচ্ছে অ্যালগরিদম। এটাকে যদি একটা চিত্রের মতো লিখি, মনে করো যে আমি টান দিয়ে লিখলাম যে এখানে দুইটা সংখ্যা ইনপুট নিলাম, তারপর দুইটা সংখ্যার মধ্যে আমি যোগ করলাম, তারপর আউটপুটে দেখা দিলাম, প্রোগ্রাম শেষ। সো এটাকে বলা হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। এখন তোমাদের মেজর প্রশ্ন থাকে, অ্যালগরিদম জিনিসটা বুঝছো, ফ্লোচার্ট জিনিসটা বুঝছো। সো অ্যালগরিদমটা দেখতে হয় এরকম, যে তোমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমটা কিরকম হবে। শুরু করবা, প্রথমে শুরু আর শেষ তো থাকবেই। সো শুরু করবা তোমার প্রোগ্রামটা, ত্রিভুজের ভূমি এবং উচ্চতার মান গ্রহণ, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটার মানে সূত্র ব্যবহার করে মানটা বের করা, মানে ক্ষেত্রফলের মানটা বের করা, তারপর ক্ষেত্রফলের মানটা প্রদর্শন করা, প্রোগ্রাম শেষ।
এরকম, এটা হচ্ছে তোমার বেসিক একটা অ্যালগরিদম। ধাপ আকারে লিখতে হবে, যে ধাপ 1 শুরু, ধাপ 2 ত্রিভুজের ভূমি এবং উচ্চতার মান গ্রহণ, ধাপ 3 ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটার মান বের করা, তারপর ধাপ 4 ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করা, ধাপ 5 প্রোগ্রামটা শেষ। ওকে, আর এটার ফ্লো চার্টটা দেখতে কিরকম হইতো, আমরা যদি এটা চিত্রের মাধ্যমে আঁকতাম তাহলে ফ্লো চার্টটা দেখতে কিরকম হইতো, ফ্লো চার্টটা দেখতে হইতো এরকম, ফ্লো চার্টটা দেখতে হইতো এরকম। এখন ফ্লো চার্টটা পড়ার আগে আমাদের কিছু ফ্লো চার্টের রুলস আছে, যে আসলে কিসের কাজে আমরা কিরকম চিত্র ইউজ করব, কিসের কাজে আমরা কিরকম মানে করো যে আমরা ফ্লো ডায়াগ্রাম ইউজ করব। হ্যাঁ, এটার একটা নির্দেশনা আছে আমাদের। সো প্রথম কথা হচ্ছে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ বলতে কি বোঝায়, মনে করো যে আমি এ ইকুয়ালস টু লিখলাম যে a গুণ 5, এর সাথে 5 গুণ করে এটা এর মধ্যে স্টোর করলাম, এটা একটা প্রক্রিয়াকরণ। মনে করো যে আমি লিখলাম a প্লাস প্লাস, এটাও একটা প্রক্রিয়াকরণ, মানে আমি যত হিসাব নিকাশ করতেছি, আমি যত মান বাড়াচ্ছি বা মান রাখতেছি, এই সবগুলা জিনিসই হচ্ছে আমার কি প্রক্রিয়াকরণ। মনে করো যে আমরা যে অপারেটর পড়ছি না, অপারেটরের কাজগুলো যেই জায়গায় আছে সবগুলাই হচ্ছে একটা প্রক্রিয়াকরণ। মানে আমরা হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর যেগুলো, এগুলো যেই যে জায়গায় ইউজ করি, অ্যাসাইনমেন্ট অপারেটর যেগুলো, এগুলো যেই যে জায়গায় ইউজ করি, সবগুলো হচ্ছে প্রক্রিয়াকরণ। ওকে, মানে তুমি হিসাব নিকাশ যেখানে করবা, যে a ইকুয়ালস টু সি প্লাস বি, এটাও একটা কি প্রক্রিয়াকরণ, বুঝছো? তার মানে একটা ভ্যালু অ্যাসাইন করা, মনে করো ইন্ট a, এটাও একটা কি প্রক্রিয়াকরণই হয়। ইন্ট a, এটার মধ্যে তুমি মনে করো 5 রাখলা, নতুন একটা ভেরিয়েবল বানায়, সেটাও কি একটা প্রক্রিয়াকরণ, বুঝতে পারছো? সেটা হচ্ছে একটা প্রক্রিয়াকরণ। তার মানে তুমি একটা ভ্যালুর মধ্যে ভ্যালু রাখতেছো, তারপর হচ্ছে গুণ করতেছো, হিসাব নিকাশ করতেছো, সবটাই তোমার প্রক্রিয়াকরণ। সো এই সকল কেসে তোমাকে এইরকম একটা আয়তাকার বক্স ইউজ করতে হবে, আয়তাকার একটা বক্স ইউজ করতে হবে, বুঝতে পারছো? আয়তাকার একটা বক্স ইউজ করতে হবে। তারপর ইনপুট আউটপুটের জন্য মনে করো যে জায়গায় তুমি ইনপুট নিবা, মনে করো এন এর মান গ্রহণ করবা, এন এর মান গ্রহণ করবা, তারপর এন এর মান আউটপুটে দেখাবা। ইনপুট আউটপুটের জন্য তোমাকে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে সামান্তরিক টাইপের, এরকম সামান্তরিক টাইপের চিহ্ন তোমাকে ইউজ করতে হয়। তার মানে প্রক্রিয়াকরণের জন্য আয়তাকার, আর তোমার ইনপুট আউটপুটের জন্য সামান্তরিক, দ্যাটস ইট। এরপর যেটা আসে সেটা হচ্ছে শুরু আর শেষ। প্রোগ্রাম শুরু আর শেষে তোমাকে এরকম ডিম্বাকার একটা কিছুর মধ্যে লিখতে হবে শুরু, আর শেষেও যায় এরকম একটা ডিম্বাকার কিছুর মধ্যে লিখতে হবে শেষ। এই যে তোমার ডায়াগ্রামগুলো, এগুলো মনে রাখতেই হবে। এগুলো ইউজ না করে তুমি যদি অন্য কিছু আঁকাও, পরীক্ষা হলে যদি সামান্তরিকের জায়গায় আয়তক্ষেত্র আঁকাও, নাম্বার কাটবে। সো মনে রাখো এই জিনিসটা, প্রক্রিয়াকরণের জন্য একটা আয়তাকার বাক্স ইউজ করতে হবে, যত প্রকার প্রক্রিয়াকরণ আছে, হিসাব নিকাশ আসে। তারপর ইনপুট আউটপুটের জন্য সামান্তরিক, শুরু শেষের জন্য ডিম্বাকার, গোলাকার বা ডিম্বাকার, উপরে নিচে একটু চাপা। এরপর সিদ্ধান্ত গ্রহণ, মনে করো তুমি একটা সিদ্ধান্ত নিবা, সিদ্ধান্ত আমরা কিসের মধ্যে নিতাম, ইফের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতাম। এই যে ইফের যত কাজগুলো সবগুলো আমাদের এইরকম একটা ঘুড়ির মতো যে চিহ্নটা, সেটা দিয়ে আমাদের সিদ্ধান্তটা নিতে হবে। তার মানে এটার ভিতরে আমরা লিখবো হচ্ছে আমাদের কন্ডিশনগুলা, আমাদের কন্ডিশনগুলো যাবে হচ্ছে এই জায়গাতে, বুঝছো? এরপর হচ্ছে একটা গোল্লা, গোল্লা মানে সংযোগ। এই জায়গাতে আমরা অনেকগুলো অ্যারো চিহ্ন আমরা সংযোগ দেখাইতে পারবো, একসাথে কানেক্ট করাইতে পারবো, অনেকগুলো অ্যারো চিহ্ন আমরা একসাথে কানেক্ট করাইতে পারবো একটা গোল্লার মাধ্যমে। এরপর যেটা আছে সেটা হচ্ছে প্রবাহের দিক, আমরা এইরকম অ্যারো চিহ্ন দিয়ে আমরা মূলত প্রবাহের দিকটা বিবেচনা করি, যে প্রোগ্রামটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, সেটা আসলে আমরা এরকম অ্যারো চিহ্ন দ্বারা ডিফাইন করি। এরপর এই দুইটা বেশি লাগে না, একটা হচ্ছে সাব রুটিন আর একটা হচ্ছে টিকা। সাব রুটিন হচ্ছে মূল প্রোগ্রামের কোনো অংশ না, মূল প্রোগ্রামের অংশ না, হ্যাঁ, মূল প্রোগ্রামের অংশ, মূল প্রোগ্রামের অংশ, মূল প্রোগ্রামের অংশ বা সাব রুটিনকে এই প্রতীকের মধ্যে চিহ্নিত করা যায়, ঠিক আছে? মানে সাব রুটিন বলতে যে জিনিসটা বোঝায়, মানে তোমার একটা সেগমেন্ট, হ্যাঁ, একটা সেগমেন্টকে প্রকাশ করতে এরকম ভাবে প্রকাশ করা যায়। বাট এটা আসলে তোমার দরকার নাই, এটা আসলে তোমার এত বেশি লাগবেও না। আর বর্ণনা বা টিকা বা কমেন্ট, এটা তুমি দেখতে পারো, মানে এটা হচ্ছে বর্ণনা বা টিকার জন্য। এই দুটো মূলত আমরা ইউজ করি না, এই দুটো আমরা খুব কম ইউজ করবো। মেনলি এই যে এই কয়েকটা আছে, এগুলো জানলেই হবে, যে প্রক্রিয়াকরণের জন্য আয়তাকার, তারপর ইনপুট আউটপুটের জন্য সামান্তরিক, তারপর শুরু আর শেষের জন্য ডিম্বাকার, গোলাকার, সিদ্ধান্তের জন্য এরকম একটা ঘুড়ির আকৃতির, এরপর সংযোগের জন্য কি একটা গোল্লা, দ্যাটস ইট। তাইলে এখন দেখো, আমরা যদি একটা প্রোগ্রাম লিখি, ওই প্রোগ্রামের যদি আমরা একটা অ্যালগরিদম ফ্লোচার্ট দেখি, তাইলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এই জায়গাতে দেখো, তিনটা সংখ্যা যোগ করার জন্য একটা অ্যালগরিদম এবং একটা ফ্লোচার্ট। তাহলে কি করতে হবে, তোমাকে মনে মনে জিজ্ঞেস করো, আচ্ছা আমার প্রোগ্রাম শুরু করতে হবে, শুরু করে কি করতে হবে, তিনটা সংখ্যার মান গ্রহণ করতে হবে। ওকে, তিনটা সংখ্যার মান গ্রহণ করতে হবে, তারপর তিনটা সংখ্যা যোগ করতে হবে,
তারপর যোগফলটা প্রদর্শন করতে হবে, তারপর প্রোগ্রাম শেষ। দ্যাটস ইট। সো তুমি আঁকাইবা হচ্ছে প্রথমে ফ্লোচার্ট। আমাদের টার্গেট হবে প্রথমে ফ্লোচার্ট আঁকা। তোমার পরীক্ষায় যদি অ্যালগরিদম আছে, তুমি প্রথমে আঁকবা কি? তুমি প্রথমে আঁকবা হচ্ছে ফ্লোচার্ট। তুমি রাফ করবা আসলে ফ্লোচার্ট, কারণ ফ্লোচার্টটা প্রথমে তুমি আঁকলে প্রোগ্রামটা করা সহজ হবে তোমার জন্য, মানে ইজিয়ার হবে তোমার জন্য। ওইটা দেখে দেখে অ্যালগরিদমটা লেখা তোমার জন্য ইজিয়ার হবে, কারণ অ্যালগরিদমে আমাদের অমুক ধাপ থেকে অমুক ধাপে যাইতে হয়, মানে বর্ণনা দেখে আসলে বোঝাটা কঠিন হয়ে যায়। সো প্রথমে আঁকাবা হচ্ছে ফ্লোচার্ট, ফ্লোচার্ট দেখে দেখে তুমি অ্যালগরিদম আঁকবা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। প্রথমে আঁকাবা ফ্লোচার্ট, এটা প্রোগ্রামে যাই আসুক, মানে ফ্লোচার্ট অ্যালগরিদম যেটাই আসুক, তুমি রাফ খাতায় যদি ফ্লোচার্ট আসে তাহলে তো ডিরেক্ট ফ্লোচার্ট এঁকে ফেলবা, আর যদি অ্যালগরিদম আসে তুমি আগে রাফ পেজে ফ্লোচার্ট আঁকবা। ওই ফ্লোচার্ট দেখে দেখে তুমি অ্যালগরিদম লিখবা। তোমার জন্য ভুল হওয়ার চান্স একদম জিরোর কাছাকাছি চলে আসবে। তাইলে এই প্রোগ্রামের জন্য কিরকম হবে? প্রোগ্রামটা শুরু হবে, তারপর এবিসি এর মান গ্রহণ হবে, তিনটা সংখ্যা যোগ করবা, মানে যোগফলটা তুমি নির্ণয় করবা, যোগফলটা প্রদর্শন করবা, প্রোগ্রাম শেষ। এখন এই জায়গাতে দেখো, আমরা ইনপুট নেওয়ার জন্য এরকম একটা সামান্তরিক চিহ্ন ব্যবহার করতেছি, আউটপুট দেওয়ার জন্য সামান্তরিক চিহ্ন ব্যবহার করতেছি, বাট যোগফল নির্ণয়টা এটা কি প্রক্রিয়াকরণ না, প্রসেস না, এই কারণে একটা আয়তাকার চিহ্ন ব্যবহার করতেছি। আর শুরু আর শেষের জন্য তো ডিম্বাকার, গোলাকার। এখন এই জায়গাতে তোমাদের একটা মেজর প্রশ্ন থাকে যে ভাইয়া, অ্যালগরিদম আর ফ্লোচার্টের বেসিক কনসেপ্টটা বলছি যে অ্যালগরিদমে ধাপ আকারে লিখতে হয়, যে ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ধাপ 5, আর ফ্লোচার্টে চিত্র আকারে লিখতে হয়। সো বেসিকটাও বলছি যে চিত্রের মধ্যে কিরকম ভাবে লিখতে হবে, যে স্টার্ট, তারপরে হচ্ছে এই যে মান গ্রহণ এবিসির, তারপর হচ্ছে সাম। এখন মেজর একটা প্রশ্ন থাকে যে ভাইয়া এখানে ইংলিশে লিখবো নাকি বাংলায় লিখবো? অ্যালগরিদমটা ইংলিশে লিখবো, ফ্লোচার্টটাকে ইংলিশে লিখবো নাকি বাংলায় লিখবো? ওকে, সো ফ্লোচার্টটা তুমি ইংলিশে লিখলে সমস্যা নাই, ফ্লোচার্টটা ইংলিশে লিখলে কোনো সমস্যা নাই, কারণ এটা আসলে প্রোগ্রামিং রিলেটেড। তো সো প্রোগ্রামিং ফিল্ডে তুমি এই জিনিসটা ইংলিশে লিখতে পারো ফ্লোচার্টটা, যে ইনপুট এবিসি বা সাম এ ইকুয়ালস টু এ প্লাস বি। সো এরকম ভাবে তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নেই। বাট অ্যালগরিদমটা এটা বাংলায় লেখাটা ভালো। যারা বাংলা ভার্সনে আছো, যারা বাংলা ভার্সনে আছো তাদের জন্য বাংলায় লেখাটা ভালো, কারণ তুমি বাংলা ভার্সনের। যারা ইংলিশ ভার্সনে আছো তোমরা তো বাংলায় লিখবা না, তোমরা ইংলিশেই লিখবা। বাংলা ভার্সনে যারা আছো তোমরা বাংলায় লেখাটা ভালো। কেমনে লিখতে হবে আমি শিখাই দিব, বাংলা লিখলে যে তোমার ভুল হবে এমন না, কেমনে লিখতে হবে আমি শিখাই দিব, কোনো ভুল হবে না। এর পরবর্তী যে প্রশ্নটা আছে যে ফ্লোচার্ট কি পেন্সিল দিয়ে লিখতে হবে? হ্যাঁ, ফ্লোচার্ট পেন্সিল দিয়ে লিখতে হবে। ঠিক আছে, ওকে। এখন একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে এখান থেকে, যে ফ্লোচার্ট আর অ্যালগরিদমের মধ্যে পার্থক্য। এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে, খ নাম্বারে আসে। প্রথম কথা, আমি আগেই বলছি অ্যালগরিদম আমাদের বুঝতে একটু কঠিন হয়, কারণ এখানে বলে অমুক ধাপ থেকে অমুক ধাপে যাও, অমুক ধাপ থেকে অমুক ধাপে যাও। তাহলে পার্থক্যগুলো এমনিই তোমার মনের মধ্যে গাইতে হবে। প্রথমে তুমি ডেফিনেশনটা লিখবা, যে একটা প্রোগ্রাম সলভ করার জন্য বা একটা প্রোগ্রাম সমাধানের জন্য লিখিত আকারে যে তুমি ধাপে ধাপে নির্দেশগুলো দাও সেগুলো হচ্ছে তোমার অ্যালগরিদম, এবং তুমি একটা প্রোগ্রাম সমাধানের জন্য চিত্র আকারে যে তুমি ধাপে ধাপে বর্ণনাটা লেখো সেটা হচ্ছে তোমার ফ্লোচার্ট। তার মানে তোমার অ্যালগরিদমটা হচ্ছে লিখিত উপায়, এবং ফ্লোচার্ট হচ্ছে চিত্র বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে তোমার এই ধাপসমূহকে প্রকাশ। ওকে, এটা তো গেল ডেফিনেশন। এরপর পাঠ্যগুলো আরো তুমি লেখো। অ্যালগরিদম সহজে বোঝা যায় না, কারণ এখানে বলে অমুক ধাপ থেকে অমুক ধাপে যাও, এই ধাপের পরে ওই ধাপে করো, লিখিত আকারে লেখা থাকলে আমরা সহজে বুঝি না। বাট ফ্লোচার্ট আমরা দেখেই বুঝে যাই, কারণ কি? কারণটা হচ্ছে এখানে অ্যারো দিয়ে দেখানো থাকে যে এইটার পরে এখানে যাও, তুমি দেখেই বুঝবা যে কোন জায়গার পরে কোন জায়গায় যাওয়া লাগবে। তার মানে অ্যালগরিদম সহজে বোঝা যায় না, ফ্লোচার্ট সহজে বোঝা যায়। সো এটা একটা মেজর পার্থক্য। তার মানে আমাদের অ্যালগরিদম বুঝতে বেশি সময় লাগে, ফ্লোচার্ট বুঝতে কম সময় লাগে। অ্যালগরিদমটা হচ্ছে বর্ণনা নির্ভর, অর্থাৎ এখানে আমরা বর্ণনা করে লিখব যে এবিসি এর মান গ্রহণ, এবিসি এর যোগফল নির্ণয়, এবিসি এর যোগফলের মানটা প্রদর্শন, বর্ণনা আকারে লিখব। বাট ফ্লোচার্টে এটা আসলে চিত্র নির্ভর। ওকে, আচ্ছা। এরপর প্রবাহের দিক কোন দিকে সেটা অনুধাবন করা যায় না, তুমি কোন লাইনের পরে কোন লাইনে যাচ্ছ, প্রোগ্রামটা আসলে কিসের পরে কি হচ্ছে সেটাও সহজে বোঝা যাবে না অ্যালগরিদম দেখলে। বাট ফ্লোচার্টে সেটা ইজিলি বুঝতে পারবা, কারণ ওইখানে এরকম অ্যারো চিহ্ন দেওয়া থাকে। সো তুমি দেখেই বুঝতে পারবা যে আসলে কোন জায়গার পরে কোন জায়গায় গেছে। এরপর অ্যালগরিদম দেখে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা, এটা তো আমরা একটু আগেই বুঝছি, যেটা আসলে বোঝা কঠিন, যেখানে আসলে তোমার কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে এটা বোঝা কঠিন, ওই জায়গাতে তো ভুল হইলে সংশোধন করাও কঠিন হবে। তার মানে এটা আরেকটা পার্থক্য লিখবা, যে ভুল ত্রুটি হলে খুঁজে বের করে সংশোধন করাও কঠিন অ্যালগরিদমে। সো পার্থক্যগুলো মনের মধ্যে গাইতে গেছে না? অ্যালগরিদম বর্ণনা নির্ভর, ফ্লোচার্ট চিত্র নির্ভর। অ্যালগরিদম বোঝা কঠিন, ফ্লোচার্ট বোঝা সহজ। অ্যালগরিদমে ভুল হইলে খুঁজে বের করা কঠিন, ফ্লোচার্টে ভুল হইলে খুঁজে বের করা সঠিক, খুঁজে বের করা মানে সহজ। অ্যালগরিদম হচ্ছে তোমার কি? অ্যালগরিদম হচ্ছে তোমার অনুধাবন করা কঠিন, ফ্লোচার্ট অনুধাবন করা সহজ। ভেরি নাইস, ক্লিয়ার? ঠিক আছে,
বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার হইলে আমরা অনেকগুলা ফ্লোচার্ট অ্যালগরিদম এখন প্র্যাকটিস করব। বলো ক্লিয়ার কিনা, বলো তো ক্লিয়ার কিনা সবাই। একজন বলছে ইমন ভাই বিয়ে করবেন কবে? কি রে ভাই, ক্লাসের মধ্যে এই প্রশ্ন? এটা কোনো অ্যালগরিদম আছে? ফ্লোচার্ট আছে না জীবনের ফ্লোচার্ট, যে স্টার্ট করবা, ইনপুট নিবা, চাকরি করবা, ওই ফ্লোচার্টের এখনো শুরুতে আছি আমরা। বলো বুঝতে পারছো? রেডি সবাই? যে এই প্রশ্নটা করছো তুমি তোমার জীবনের ফ্লোচার্ট আঁকো আগে। বলো বুঝতে পারছো? ঠিক আছে, এখন আমরা অনেকগুলো অ্যালগরিদম এবং অনেকগুলো ফ্লোচার্ট আমরা আসলে প্র্যাকটিস করব। ঠিক আছে, ওকে নাইস। তোমাদের মাঝে অ্যালগরিদম ফ্লোচার্ট আগে পড়ছো কাকা, পড়ছো কে কে? বলো অ্যালগরিদম ফ্লোচার্ট আগে পড়ছো কে কে? ম্যাক্সিমাম পড়ছো আমি জানি। সো তোমাদের জন্য আরো সহজ হবে, এন্ড দেখবা যে তোমরা খুব সহজে সেটা পড়তে পারবা। ঠিক আছে, সহজে সেটা পড়তে পারবা। ওকে ওকে ডান। তাইলে দেখো, আমরা যদি তিনটা সংখ্যা যোগ করতে চাই সেটার ফ্লোচার্ট অ্যালগরিদম আমরা আঁকবো। আমাদের প্রথম টার্গেট কি? যে কোনো কিছুই আসুক আমরা কি আঁকবো আগে? বলতো যে কোনো কিছুই আসুক আমরা কি আঁকবো আগে? আমরা আগে ফ্লোচার্ট আঁকবো। যে কোনো কিছুই আসুক কি আঁকবো আগে? ফ্লোচার্ট আঁকবো। তাহলে তিনটা সংখ্যা যোগ করার জন্য মনে জিজ্ঞেস করো যে তিনটা সংখ্যা যোগ করার জন্য প্রোগ্রাম শুরু করতে হবে, তিনটা ভেরিয়েবল এ বি সি তে মান গ্রহণ করতে হবে, তিনটা সংখ্যা যোগ করতে হবে, ফলাফলটা প্রদর্শন করতে হবে, প্রোগ্রাম শেষ। দ্যাটস ইট, তুমি এই কাজটাই করছো। স্টার্ট, তারপর তিনটা সংখ্যার মান গ্রহণ, মান গ্রহণটা কির মধ্যে করতে হবে? সামান্তরিকের মধ্যে। এরপর একটা আয়তকারের মধ্যে তোমাকে এটা প্রসেস করতে হবে, তিনটা সংখ্যার যোগফল নির্ণয়। ওই যোগফলটা তোমাকে এই জায়গাতে আউটপুটে প্রিন্ট করে দেখাই দিতে হবে। ইনপুট আউটপুটের জন্য হচ্ছে এরকম সামান্তরিক আকৃতির। তারপর তোমার প্রোগ্রামটা শেষ। বলো বুঝতে পারছো? আমরা অনেকগুলো হাতেও আঁকবো, প্যারা নিও না। সো বুঝতে পারছো? সহজ সহজগুলো আমরা জাস্ট দেখায় যাব। বলো বুঝতে পারছো? সো এটার অ্যালগরিদমটা তারপর দেখে দেখে লিখবা। তুমি এইরকম ভাবে দেখে দেখে লিখবা। আচ্ছা, তাহলে প্রোগ্রাম শুরু, এই যে দেখো ধাপ 1 শুরু। তারপর পরেরটা কি? ইনপুটে এবিসি এর মান গ্রহণ। তুমি লিখবা ইনপুট হিসেবে এবিসি চলকের মান গ্রহণ। এরপর এই জায়গায় কি? তিনের সংখ্যার যোগফল নির্ণয় করতে। তুমি লিখবা ধাপ 3-এ যে এবিসি চলকের মান যোগ করে সাম চলকে রাখি। এই যে এটা জাস্ট বর্ণনা করে লিখবা, এবিসির ভ্যালু যোগ করে সাম চলকে রাখি। 4 নাম্বার ধাপে লিখবা ফলাফল হিসেবে সামের ভ্যালু প্রদর্শন করি। এই যে এই জায়গাতে ফলাফল হিসেবে সামের ভ্যালু প্রদর্শন করি। 5 নাম্বার ধাপে তোমার প্রোগ্রাম শেষ। বলো তো বুঝছো কিনা ইজি প্রোগ্রামটা? ঠিক আছে, জীবনের ফ্লোচার্ট আঁকা লাগবে, জীবনে কি কি করব সেটা, হ্যাঁ প্ল্যানিং তো দরকার আছে। বলো এই ইজি প্রবলেমটা বুঝছো কিনা, একদম ক্লিয়ার কিনা ওই ইজিটা? আস্তে আস্তে আমরা কঠিন দিকে যাব, প্যারা নেই। সো এরপর তিনটা সংখ্যার গড় নির্ণয় করা। তাইলে এটার জন্য আগে নিজেকে জিজ্ঞেস করো কি করা লাগবে। তিনটা সংখ্যার গড়, শুরু, তিনটা সংখ্যার মান গ্রহণ, তিনটা সংখ্যা যোগ করা, এর 3 দিয়ে ভাগ করা, গড় পায়ে গেছে, গড়ের মান প্রদর্শন, প্রোগ্রাম ডান। তাইলে আমাদের শুরু করতে হবে, ইনপুট নিতে হবে। শুরুটার জন্য এরকম ডিম্বাকৃতির গোল্লা, তারপর ইনপুটের জন্য এরকম সামান্তরিক। সো তিনটার সঙ্গে ইনপুট নিলাম, আমাকে 2বার প্রসেস করতে হবে। কি কি? তিনটার সঙ্গে একবার যোগ করা, তারপর 3 দিয়ে ভাগ করা। সো আমাকে এরপর এই প্রসেসটা করলাম, তিনটার সঙ্গে যোগ করছি, 3 দিয়ে ভাগ করছি। তাইলে আমাদের গড়টা হয়ে গেছে। ওই গড়টাকে আমি এখন প্রিন্ট করে দিলাম। সো ইনপুট আর আউটপুটে দেখানোর জন্য আমার হচ্ছে এইরকম সামান্তরিক, প্রসেসের জন্য আমার হচ্ছে এইরকম তোমার আয়তাকৃতির। এখন কথা হচ্ছে ভাই প্রসেসটাকে আমরা একটাতে করতে পারতাম না? চাইলে করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আমি একটার ভিতরেই এই জায়গাতেই লিখতে পারতাম যে x = sum divided by 3, এই জায়গাতেই আমি লিখতে পারতাম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা ছিল না সেটা। বাট তুমি আলাদা আলাদা লিখলেও কোনো সমস্যা নাই। সো এটা দেখে দেখে আমরা তারপর অ্যালগরিদম লিখবো যে ধাপ 1 শুরু করি, ধাপ 2 এবিসি এর মান গ্রহণ করি, ধাপ 3 এবিসি এর মান যোগ করে সাম ভেরিয়েবলে রাখি, ধাপ 4 সাম ভেরিয়েবলকে 3 দিয়ে ভাগ করে এক্স ভেরিয়েবলে রাখি, ধাপ 5 এক্স এর মান প্রদর্শন করি, ধাপ 6 প্রোগ্রাম শেষ। এগুলো হচ্ছে মানে মুখে মুখে চলে আসবে। খুব ইজি, খুব ইজি, একদম ইজি, একদম ইজি, একদম ইজি, কোনো প্যারা নেই, একদম ইজি। ঠিক আছে, বলো বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারলে এটাও বুঝবা যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আরো ইজি। ক্ষেত্রফল, একটা বৃত্তের ক্ষেত্রফল, তার মানে রেডিয়াসের মান ইনপুট নিবা, পাই ইন্টু আর করবা, তারপর প্রিন্ট এরিয়াটা প্রিন্ট করে তারপর প্রোগ্রাম শেষ। ধাপগুলা কি কি? প্রোগ্রাম শুরু, ব্যাসার্ধ আর এর মান গ্রহণ, তারপর ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফলের মান প্রদর্শন, প্রোগ্রাম শেষ। দ্যাটস ইট। ওকে, আচ্ছা
সো এই জায়গাতে একটা জিনিস দেখো, ইনপুট হিসেবে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান গ্রহণ এবং পায়ের মান এত নির্দিষ্ট করি, বাট এটা কিন্তু তোমার ফ্লোচার্টে দেখায় নাই, ফ্লোচার্টে দেখা নাই। সো তোমার এই জায়গাতে পায়ের মান নির্দিষ্ট করি এই জায়গাতে না বইলা, এগুলা বলা লাগবে না, এটা বলা লাগবে না, এটা না বইলা তুমি এই জায়গাতে পাই লাগবে না, তুমি লাগবা কি, তুমি লাগবা হচ্ছে 3.14, বুঝছো? 3.14 লাগবে, দ্যাটস ইট। তোমার ভেরিয়েবল বানানোই লাগবে না, ভেরিয়েবল বানানোর কথা আসবেই না এই জায়গাতে, তুমি 3.14 দিয়ে গুণ করবা, মানে এরিয়া ইকুয়ালস টু লাগবা 3.14 ইন্টু আর ইন্টু আর। তুমি এই জায়গাতে লাগবা যে এরিয়া ইকুয়ালস টু 3.14 ইন্টু আর ইন্টু আর। তাইলে এই যে ভেরিয়েবল হিসেবে পায়ের মান নির্দিষ্ট করে এটা তোমার লাগবেই না। তাহলে প্রোগ্রামটা আগের গুলোর মতোই খুব সহজ, আর এর মান গ্রহণ, ক্ষেত্রফল নির্ণয়, প্রদর্শন, প্রোগ্রাম শেষ। পরেরটা এটা আরো ইজি, যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে ত্রিভুজের ভূমি এবং উচ্চতার মান গ্রহণ, ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল প্রদর্শন, প্রোগ্রাম শেষ। অ্যালগরিদমও প্রত্যেকটার জন্য একদম সিমিলার। তারপরে এটা টেম্পারেচার সেলসিয়াস থেকে ফারেনহাইটের জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম, এটা খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিসের জন্য, বোর্ডের জন্য। এই ইজিটাই আসবে, এই ইজিটাই আসবে, কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। সো কি করছে, সেলসিয়াস থেকে ফারেনহাইট, কি করবা, প্রোগ্রামটা শুরু করবা, তারপর তুমি বলবা সেলসিয়াস স্কেলে মান গ্রহণ, মানে সেলসিয়াস স্কেলের মানটা ইনপুট নিবা, ইনপুট সি বা সেলসিয়াস, যেই ভেরিয়েবলের নাম তো তোমার ইচ্ছা, ভেরিয়েবলের নাম তুমি এখানে কুদ্দুস দাও, সমস্যা নাই। সো এই জায়গাতে সি এর মান গ্রহণ করবা। সো কারণ নাম কুদ্দুস থাকলে সে আবার রাগ করো না, তোমারই আমি না, তোমার নামই এই জায়গায় দিতে বলছি। এরপর কি করবা, সেটাকে ফারেনহাইটে কনভার্ট করা, কি দিয়া, ওই আমাদের ফর্মুলা আছে C/5 F - 32/9, ওটা দিয়ে তুমি ফারেনহাইটে কনভার্ট করবা, যে ফারেনহাইটের মান বের করি, সি এর মান থেকে ফারেনহাইটের মান বের করি, বা হিসাবটা এই জায়গাতে আসবে, ক্যালকুলেশনটা, প্রসেসিংটা, সেটাকে লিখতে হবে আয়তাকার বক্সের ভিতরে। তারপর ফলাফলে তোমার ফারেনহাইটের ভ্যালু প্রদর্শন, প্রোগ্রাম শেষ, দ্যাটস ইট। প্রোগ্রাম শুরু, ইনপুট হিসেবে সেলসিয়াস স্কেলের টেম্পারেচারের মান গ্রহণ করি, F = 9 ইন্টু এই যে তোমার যে ফর্মুলাটা ব্যবহার করে এফ এর মান বের করি, এফ এর মান প্রদর্শন, প্রোগ্রাম শেষ। এগুলো হচ্ছে বেসিক, বাট এগুলো হচ্ছে বেসিক, কিন্তু কিন্তু এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা বলতেছো আমি কমেন্টে দেখছি, ঠিক আছে। এরপরেরটা দেখো, এটা কি আলাদা, ফারেনহাইটকে সেলসিয়াস স্কেল, ফারেনহাইটকে সেলসিয়াস স্কেল, একদম ইজি না আগেরটার মতোই, একদম ইজি না আগেরটার মতো। এখন জাস্ট ফারেনহাইটে ইনপুট নিবা, সো ফারেনহাইটে ইনপুট নাও, সেলসিয়াসে কনভার্ট করো, আউটপুটে প্রদর্শন করো, প্রোগ্রাম শেষ। সো এই বেসিক প্রোগ্রামগুলো বুঝছো কিনা, বেসিক প্রোগ্রামগুলো বুঝছো কিনা? তাইলে আমরা হচ্ছে ইফ এলস এর ফ্লোচার্ট অ্যালগরিদম এখন চলে যাব। বেসিক প্রোগ্রামগুলো বুঝছো কিনা বলো তো, বলো। সেম প্রসেস, বেসিকগুলা মানে তোমার ক্যালকুলেশন, নরমাল যোগ বিয়োগ গুণ ভাগের যে অ্যালগরিদম ফ্লোচার্ট, এগুলো বুঝছো কিনা বলো, বুঝতে পারছো বলো? বেসিক যে তোমার প্রোগ্রামগুলো আছে, বেসিক প্রোগ্রাম মানে যোগ বিয়োগ গুণ ভাগের, সেগুলা কি বুঝছো কিনা? তোমাকে যদি বলতো দুইটার সঙ্গে গুণ করে আউটপুট দেখানোর জন্য একটা ফ্লোচার্ট অ্যালগরিদম লেখা, পারতা না, তুমি জাস্ট এই জায়গাতে প্রসেসটা চেঞ্জ করছো, দুইটার সঙ্গে গুণ করতা, দুইটার সঙ্গে গ্রহণ করতা, দ্যাটস ইট, এক্স্যাক্টলি সেম, সবগুলো এক্স্যাক্টলি সেম। সো এখন আমরা ইফ এলসে চলে যাব। সো ইফ এলস আমরা যারা বাংলা ভার্সনের, আমরা ফ্লোচার্টে বাংলাতেই লেখা শিখি। ফ্লোচার্টে আমি এটাই বলছি যে ফ্লোচার্টে তুমি চাইলে ইংলিশেও লিখতে পারো, তুমি চাইলে বাংলাতেও লিখতে পারো, ইটস আপ টু ইউ। কারণ ফ্লোচার্টে আমরা মূলত এই জিনিসগুলাই লিখি, যে মনে করো যে I is less than 10, এরকম কন্ডিশনগুলাই লিখি, তাই না? কন্ডিশনগুলাই যে ছোট্ট ছোট্ট করে লিখি। সো সেটার জন্য তুমি ইংলিশেও চাইলে লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো, বাট বাংলা ভার্সনের জন্য বাংলাতে লেখাটা প্রিফার করি আমি, কারণ বাংলা ভার্সনে খাতা যিনি দেখবেন তিনিও আসলে বাংলাই চান, তিনি আসলে ইংলিশ চান না। সো তোমরা আসলে এই জায়গাতে স্টার্ট না লিখে শুরু লিখবা, আমি লিখে দিচ্ছি বাংলাতে, এরপর সমস্যা নেই। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা আউটপুটে দেখানোর জন্য একটা প্রোগ্রাম। সো এটা মনোযোগ দিয়ে দেখবা তোমরা। ইফ এলস আমি জানি অনেকেই অনেকভাবে পড়ছো, বাট আমি যেভাবে শেখাচ্ছি এইভাবেই সবগুলো অ্যাপ্লাই করবা, এইভাবে সবগুলো লিখবা, দেখবা যে কোনো ভুল হবে না। সো প্রথমে আমি কি বলছি, প্রথমে কি আঁকাইবা, প্রথমে আঁকাবা হচ্ছে ফ্লোচার্ট, তারপরে তুমি লিখবা হচ্ছে অ্যালগরিদম। তাইলে ফ্লোচার্টের প্রথমেই তুমি কি লিখবা, প্রথমেই তুমি লিখবা হচ্ছে শুরু, এগুলো পেন্সিল দিয়ে খুব সুন্দর করে আঁকবা। প্রথমেই লিখবা হচ্ছে শুরু, শুরুর পরে কি করবা, দুইটা সংখ্যার মান গ্রহণ, কি বলবা, তুমি যেটা লিখবা যে এ এবং বি এর মান গ্রহণ, এ এবং বি এর মান গ্রহণ, মান গ্রহণ। আর যদি ইংলিশ ভার্সনে তুমি লেখো, তুমি লিখবে ইনপুট এ বি। সো এ বি এর মান গ্রহণ করছি, দুইটা ভেরিয়েবলের মান, আমার দরকার কি দুইটার মধ্যে বড় সংখ্যাটা বের করা।
তাহলে এখন এই জায়গাতে কি চেক করতে হবে বলো তো? কন্ডিশন চেক করতে হবে। এখানে কি চেক করতে হবে? কন্ডিশন চেক করতে হবে রিলেশনাল অপারেটর দিয়ে। সো কন্ডিশন চেক করতে হয় হচ্ছে আমাদের এই রকম একটা সিম্বল দিয়ে। রিলেশনাল অপারেটর তো আমরা ইউজ করব, কন্ডিশন তো আমরা ইউজ করব। সেটা আসলে ফ্লো চার্টে আঁকাইতে হয় আমাদের এরকম ঘুড়ি টাইপ একটা বক্স দিয়ে। এই ঘুড়ির ভিতরে হচ্ছে আমরা কন্ডিশন লিখবো অলওয়েজ। এই ঘুড়ির ভিতরে আমরা কি লিখবো? কন্ডিশন লিখবো। এই ঘুড়ি থেকে কয়টা মাথা বের হবে বলো তো? কয়টা লাইন বের হবে? আমাদের একটা ইফ এর সিদ্ধান্ত কত রকম হইতে পারে বলো তো? একটা ইফ এর সিদ্ধান্ত কত রকম হইতে পারে? 2 রকম। এই 4টা মাথা বের হবে। ইফ এর সিদ্ধান্ত কত রকম হইতে পারে? ইফ এর সিদ্ধান্ত কত রকম হইতে পারে বলো তো? তোমরা ইংলিশে লিখতে পারো, ফ্লোচার্ট চাইলে বাংলাতেও লিখতে পারো, ইটস আপ টু ইউ, ওইটা নিয়ে প্যারা খাও না। বলো একটা ইফ এর সিদ্ধান্ত কত রকম হইতে পারে? 2 রকম, হয় সত্য না হয় মিথ্যা, হয় সত্য না হয় মিথ্যা। তাহলে এখান থেকে কয়টা লাইন বের হবে বলো? 2টা লাইন বের হবে। এখন 2টা লাইন তুমি এই দিক দিয়ে বের করো একটা, এই দিক দিয়ে বের করো একটা, কোনো সমস্যা নাই। তুমি চাইলে এই দিক দিয়ে বের করো একটা, কোনো সমস্যা নাই। ওকে, সো এই দিক দিয়ে বের করাটাই ভালো, মানে দেখতে সুন্দর দেখায় যে 2টা হাত দিয়ে 2 রকমেরটা বের হয়েছে। তাহলে 2টা উত্তর কি কি হইতে পারে? হইতে পারে ইয়েস, হইতে পারে নো। যারা বাংলা ভার্সনে তারা লিখবা হ্যাঁ এবং না। ঠিক আছে, হ্যাঁ এবং না। তাহলে এটা যদি ট্রু হয় বা সত্য হয় বা ইয়েস হয়, তাহলে বড় কোনটা বলো তো? বড় কোনটা? এ গ্রেটার দেন বি, এই রিলেশনাল অপারেটরটা যদি সত্য হয় তাহলে বড় কোনটা? এ বড়। তার মানে এ বড়। তার মানে এ যদি বড় হয় তাহলে আমি ফলাফলে এখন কার মান প্রদর্শন করব? আমি এই জায়গাতে ফলাফলে বলবো যে ফলাফলে এ এর মান প্রদর্শন, এ এর মান প্রদর্শন। আর যদি না হয় তাহলে কে বড়? কে বড়? এই যে আমি সমান্তরিকের ভিতরে লিখতেছি, কে বড়? বি বড়। তার মানে বি এর মান প্রদর্শন। বাংলায় লেখা একটু প্যারা, তাই না? অনেক বড় কিছু লিখতে হয়। বি এর মান প্রদর্শন এবং প্রোগ্রাম শেষ। আমাকে জাস্ট এটাই বলছিল যে 2টা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা প্রিন্ট করে দিতে। আমি কিন্তু বড় সংখ্যাটা প্রিন্ট করেই দিয়েছি। এখানে একটা কানেক্টর দিলাম, কানেক্টর দিয়ে প্রোগ্রামটা শেষ করে দিলাম। শেষ। বুঝছো? ক্লিয়ার? ওকে, সো যেটাই আসুক প্রথমে আঁকবা কি? ফ্লোচার্ট, তারপর অ্যালগরিদমে তুমি যাবা। প্রথমে আঁকবা কি? ফ্লোচার্ট। সো এতটুকু ডান হইলে আমরা এখন এটার অ্যালগরিদম লিখবো। সো আগে ফ্লোচার্টটা আঁকার পরে তুমি অ্যালগরিদমটা লিখবা, এটা হচ্ছে সবগুলার প্রথম রোল। সো অ্যালগরিদমের ধাপ 1, প্রথম ধাপ। প্রথম ধাপে আমরা কি করব? শুরু করব প্রোগ্রাম। ওকে, ধাপ 2-এ কি করব? জাস্ট দেখে দেখে তুমি লিখবা। ধাপ 2-এ কি করছি? ধাপ 2-এ করছি কি? এ বি সি এর মান, মানে এ বি এর মান গ্রহণ। তোমরা তুমি কি লিখবা? এ এবং বি এর মান গ্রহণ, মান গ্রহণ। তারপরে ধাপ 3-এ তুমি কি লিখবা? ধাপ 3-এ তুমি কি লিখবা? ধাপ 3-এ আমি যেভাবে লিখে দিচ্ছি সেম ভাবে লিখবা, কারণ অনেকেই অনেকভাবে লেখা তারপরে আবার ভুল করো। এই জায়গায় ধাপ 3-এ আমরা কি করতেছি বলো তো? একটা চেক করতেছি। কি করতেছি? একটা চেক করতেছি। তার মানে এ গ্রেটার দেন বি এটা সত্য কিনা চেক করতেছি। তাহলে আমি এই জিনিসটাই লিখবো যে এ গ্রেটার দেন বি সত্য, সত্য কিনা। আমি কিন্তু একটা প্রশ্ন করছি, এ গ্রেটার দেন বি এই জিনিসটা সত্য কিনা, আমি কিন্তু একটা প্রশ্ন করছি, তাই না? আমি কিন্তু একটা প্রশ্ন করছি, আমি কিন্তু একটা প্রশ্ন করছি। এই প্রশ্নের উত্তর কত রকম হইতে পারে বলো তো? এই প্রশ্নের উত্তর কত রকম হইতে পারে? এই প্রশ্নের উত্তর কত রকম হইতে পারে? 2 রকম, হ্যাঁ অথবা না। সো 2 রকমের উত্তর, যেহেতু ওই 2 রকমের উত্তর আমরা এই জায়গাতে ক আর খ এর মধ্যে লিখব। ক এর মধ্যে লিখব যদি সত্য হয়, যদি সত্য হয়। এটা যে কোনো কন্ডিশনের জন্য সত্য। এটা যে কোনো কন্ডিশন অপারেটর বা কন্ডিশন যখন আমরা আঁকাবো, কন্ডিশনে যখন অ্যালগরিদম লিখবো, যে কোনোটার জন্য এরকম ভাবে লিখবো যে আমরা জাস্ট কন্ডিশনটা এখানে দেবো যে এ গ্রেটার দেন বি সত্য কিনা। যদি সত্য হয় এখানে ফাঁকা রাখবো, এত ধাপে গমন। আমি কত ধাপে যাইতে হবে বলে দেই নেই, সবগুলো এরকম ভাবে তুমি লিখবা। আমি কিন্তু বলে দেই নেই কত ধাপে যাইতে হবে। যদি মিথ্যা হয়, যদি মিথ্যা হয় এত ধাপে গমন, আমি কিন্তু বলে দেই নেই কত ধাপে যাইতে হবে। সবসময় এরকম ভাবে ইফ এলস তুমি লিখবা। ইফ এলস লেখার সময় কন্ডিশনটা এখানে লিখবা যে এই কন্ডিশনটা সত্য কিনা। ক এর খর মধ্যে লিখবা যদি সত্য হয় এই ড্যাশ ধাপে গমন, যদি মিথ্যা হয় ড্যাশ ধাপে গমন। কই যাবা তুমি বলে দাও না, এগুলো লিখবা পরে, এগুলো পরে। আগে নিচের টুকু লেখা তারপরে এই নাম্বারগুলো দিবা। সো ধাপ 4-এ
ধাপ 4-এ আমরা মনে করো প্রদর্শন করলাম এ এর মান, তার মানে এ এর মান প্রদর্শন, এ এর মান প্রদর্শন, কারণ দেখতে পাচ্ছি এই জায়গাতে এ এর মান প্রদর্শন, বি এর মান প্রদর্শন এগুলো আছে। ধাপ 5-এ আমরা প্রদর্শন করলাম বি এর মান, সো বি এর মান প্রদর্শন। ধাপ 6-এ প্রোগ্রাম শেষ। তাইলে আমাকে একটা জিনিস বলো, এ গ্রেটার দেন বি সত্য কিনা আমি প্রশ্ন করছিলাম, যদি সত্য হয় তাহলে আসলে বড় কে, এ বড়, তাহলে আমি কোনটা প্রিন্ট করব, যে এ এর মান প্রদর্শন এটা প্রিন্ট করব। তাহলে কত নাম্বার ধাপে যাইতে বলবো, তাহলে আমি বলবো যে ধাপ 4-এ যাও, তার মানে ধাপ 4 ধাপে গমন। ওকে, বা এই জায়গাতে এত ধাপে গমন না দিয়ে এরকম ভাবে লিখি যে ধাপ 4-এ গমন। আবার এই জায়গাতেও তুমি ধাপ কততে গমন এটা খালি রাখবা, কততে গমন এটা খালি রাখবা। এখন দেখো যদি মিথ্যা হয় তার মানে বি বড়, বি বড় থাকলে বি এর মান প্রদর্শন করব, তার মানে কত নাম্বার ধাপে যাব, 5 নাম্বার ধাপে যাব। ঠিক আছে, এখন এই যে এ যে প্রদর্শন করলাম, এ কিন্তু প্রদর্শন করে তারপর এর নিচের লাইন এক্সিকিউট করবে। ফ্লোচার্ট অ্যালগরিদম এগুলোর কাজ হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট হয়, ধাপ 1-এর পরে ধাপ 2 কাজ হবে, এটা ফর শিওর। এখন এই 4 নাম্বার ধাপে যে এর মান প্রদর্শন করলো, এটা করে কিন্তু সে আবার বি এর মান প্রদর্শন করবে, কারণ এর নিচে লাইনে যাবে। বাট আমি চাই এ এর মান প্রদর্শন করে প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাক এবং ধাপ 6-এ যাক, এবং ধাপ 6-এ গমন, প্রোগ্রামটা যেন শেষ হয়ে যায়, এটা আমি চাই। এটা শেষেও লিখে দিতে পারি, বাট না লিখে দিলেও একই কথা, কারণ এর নিচে আসলে প্রোগ্রাম শেষই, বাট আমরা চাইলে লিখে দিতে পারি যে এর এবং ধাপ 6-এ গমন। তাহলে আমার প্রথম রুলটা কি, আমি প্রথমে কি কাজ করব, আমার কন্ডিশনটা লিখবো যে এ বি, এ গ্রেটার দেন বি, এটা সত্য কিনা। এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, এটা দুইটা উত্তর আমি ক আর খ এর মধ্যে লিখবো। যদি সত্য হয় ধাপ ড্যাশে গমন, এই ধাপটা আমি আগে লিখবো না। যদি মিথ্যা হয় তাহলে ধাপ এততে গমন, এইটা নাম্বারটা আমি আগে লিখবো না। না লিখে আমি নিচে চলে বাকি ধাপগুলা লিখবো, যে ধাপ 4 এ এর মান প্রদর্শন করে ধাপ 6-এ গমন, বি এর মান প্রদর্শন করে ধাপ 6-এ যাই, মানে প্রোগ্রাম শেষ করে দিই। তখন আবার ব্যাক করবো উপরে, যে সত্য হইলে আসলে বড় হচ্ছে এ, তার মানে এ এর মান প্রদর্শন করতে হবে, মানে ধাপ 4-এ গমন। ওই 4টা আমি এসে পরে লিখবো। বলো বুঝছো কিনা? সবগুলা ইফেলস আমরা এইভাবে লিখবো, সবগুলা ইফেলস। বলো একটা করে ট্রু লিখো যদি ক্লিয়ার হয়। সবাই যদি ক্লিয়ার থাকো একটা করে ট্রু লিখো, সবাই যদি ক্লিয়ার থাকো একটা করে ট্রু লিখো, তাড়াতাড়ি। সবাই যদি ক্লিয়ার হয় একটা করে ট্রু লিখো, সবাই ক্লিয়ার হইলে একটা করে ট্রু লিখো। ওকে, কারো যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করো, কারো কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। রেহানা বেগম একটা ভূতের ইমোজি দিচ্ছে, বলছে ভাইয়া কি, ভাইয়া তারপর কি ভাইয়া 6-এর এটা আবার একটু। আচ্ছা ঠিক আছে, দেখো একটা জিনিস, একটা প্রোগ্রাম আসলে লাইন বাই লাইন কাজ করে। এখন তুমি এই ধাপ 4-এ বলছো এ এর মান প্রদর্শন, এ এর মান প্রদর্শন করার পরে সে আসলে নিচের ধাপে যাবে না, পরের ধাপে যাবে না। এখন পরের ধাপে যে আবার বি এর মান প্রদর্শন করার ব্যাপার আছে। তাইলে এ গ্রেটার দেন বি, তুমি চাও যে এটা যদি সত্য হয় তাহলে শুধুমাত্র এ এর মানই প্রদর্শন হোক, বড়টাই যেন শুধুমাত্র প্রদর্শন হয়। তাহলে বাট এই জায়গায় কিন্তু এ এর মানও প্রদর্শন হচ্ছিল, বি এর মানও প্রদর্শন হচ্ছিল, কারণ এটাও রান হইলে এটাও কাজ করবে, কারণ এটা এর পরের ধাপ। সো আমাদের এটা করতে হবে যে এটা যদি, মানে এটা যদি তুমি প্রদর্শন করে ফেলো তাহলে যেন প্রোগ্রামটা শেষ হয়ে যায়। প্রোগ্রামটা শেষ কত ধাপে হচ্ছে, 6 নাম্বার ধাপে হচ্ছে, এই কারণে বলেছি যে ধাপ 6-এ গমন। বুঝছো? এই কারণে বলেছি ধাপ 6-এ গমন। বুঝতে পারছো এখন? বুঝতে পারছো? ধাপ 6-এ গমন। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেছে সবাই? প্রত্যেকটা জিনিস বুঝছো? ওকে ডান। এখন এর পরেরটাই যাই, 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা। 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা আমরা এইটা অ্যাপ্লাই করব না, আমরা দুইটাই দেখে আসি, দুইটা ওয়ে দেখে আসি, দুইটা অ্যাপ্রোচই দেখে আসি। চলো। সো 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, মনে আছে আমাদের প্রোগ্রামটা, আমাদের সি প্রোগ্রামটা মনে আছে? গত ক্লাসের আগের ক্লাসে করছিলাম যে সি প্রোগ্রামটা। সো এই জায়গাতে আমাদের কিরকম ছিল, মনে করো 3টা সংখ্যা ছিল, ইন্ট এ বি সি। আমরা কি করতেছিলাম, মনে করো যে ইনপুট নিচ্ছিলাম স্ক্যানএফ দিয়ে, তারপর আমরা এটা চেক করতেছিলাম যে ইফ এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি, এ যদি দুইটা থেকেই বড় হয় তাইলে কে বড়, তাইলে বড় হচ্ছে এ, তাইলে বড় হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে এ, তাই না? এইটা যদি সত্য না হয় তখন আরেকটা জিনিস চেক করতেছিলাম এলস ইফ দিয়ে, যে বি সি থেকে বড় কিনা, কারণ এ এর সম্পর্ক তো অলরেডি শেষ, এ এর সাথে বোঝাপড়া শেষ, এ বড় সংখ্যা হয় নাই, তার মানে বড় সংখ্যা আইদার সি অথবা বি, তার মানে এই দুইটার মধ্যে যেটা বড় সংখ্যা সেটাই আসল সংখ্যা।
তার মানে এটা যদি সত্য হয় তার মানে বি সবচেয়ে বড়, আর এটাও মিথ্যা হয়ে যাওয়া মানে আমাদের সি সবচেয়ে বড়। এটা ছিল হচ্ছে আমাদের প্রোগ্রামটা, এটা ছিল হচ্ছে আমাদের অ্যালগরিদমটা, বুঝছো? এটা ছিল হচ্ছে আমাদের অ্যালগরিদমটা। এখন এটার ফ্লো চার্টটা আমাদের কিরকম হবে, এটা আমাদের প্রোগ্রামের পুরো প্রসেসটা ছিল। ফ্লো চার্টটা কিরকম হবে দেখো, আমাদের প্রোগ্রামটা কি করতে হবে, শুরু করতে হবে। প্রোগ্রামটা শুরু করলাম, তারপর কি করতে হবে বলতো, তারপর আমার এবিসি এর মান গ্রহণ করতে হবে। সো এই জায়গাতে এবিসি এর মান গ্রহণ করলাম, এবিসি এর মান গ্রহণ, এবিসি এর মান গ্রহণ, মান গ্রহণ করার পরে তুমি যে কাজটা করতে হবে, কি চেক করতেছো যে এ দুইটা দিকেই বড় কিনা। দেখো বোঝার চেষ্টা করো, তুমি কন্ডিশনে এখন কি চেক করতেছো, এ বাকি দুইটা থেকেই বড় কিনা, বাকি দুইটা থেকে এ আসলে বড় কিনা। তার মানে তুমি এখন চেক করতেছো এ ইজ গ্রেটার দেন বি এবং এ ইজ গ্রেটার দেন সি কিনা। এটার কি দুইটা উত্তর হইতে পারে ইয়েস অর নো। যদি সত্য হয়, যদি সত্য হয়, যদি ইয়েস হয়, তাহলে আসলে সবচেয়ে বড় কে আমাকে বলো তো, তাইলে সবচেয়ে বড় কে, তাইলে সবচেয়ে বড় কে এ না, তাহলে আমি এর মান প্রদর্শন করে দিব যে এর মান, এর মান প্রদর্শন। দেখো এ বি থেকেও বড়, এ সি থেকেও বড়, এটা যদি সত্য হয় তাহলে এ সবচেয়ে বড়। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নেই। এখন এটা যদি সত্য না হয়, এটা যদি সত্য না হয়, এটা যদি সত্য না হয়, এটা সত্য না হওয়া মানে কি, তার মানে হচ্ছে এ সবচেয়ে বড় না, সবচেয়ে বড় সংখ্যাটা বি অথবা সি। এটা সত্য না হওয়া মানে এ সবচেয়ে বড় না, কারণ আমি এখানে কন্ডিশনটা লিখছি এ সবচেয়ে বড় হওয়ার। এটা মিথ্যা হওয়া মানে হচ্ছে এ সবচেয়ে বড় না, তার মানে বড় সংখ্যাটা এখন আমার বি অথবা সি। তাহলে বি আর সি এর মধ্যে যেটা বড় ওটাই সবচেয়ে বড়। তার মানে এখন আমার বি আর সি এর মধ্যে বড় কে এটা বের করতে হবে। সো আমরা এখানে চেক করবো যে বি ইজ গ্রেটার দেন সি কিনা। যদি এটা সত্য হয়, যদি এটা সত্য হয় তাহলে সবচেয়ে বড় কে, তাহলে সবচেয়ে বড় কে, তাহলে তুমি প্রিন্ট করবা যে বি এর মান প্রদর্শন, বি এর মান প্রদর্শন। আর এটা যদি মিথ্যা হয় তার মানে সবচেয়ে বড় কে সি, তার মানে তুমি লিখবা যে সি এর মান প্রদর্শন, সি এর মান প্রদর্শন, সি এর মান প্রদর্শন। তারপর তোমার প্রোগ্রামটা শেষ, তুমি এখানে আসলে টার্মিনেট করতে পারো। সো এই দিক দিয়ে তুমি হচ্ছে আরেকটা লাইন টেনে তুমি হচ্ছে টার্মিনেট করতে পারো। সো এখানে তুমি ইন্ট করে দিতে পারো। সো এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, এটা হচ্ছে তোমার একটা অ্যাপ্রোচ। বাট তোমাদের বইগুলাতে এই অ্যালগরিদমটা লেখে নাই বা এই অ্যাপ্রোচটা লেখে নাই, তোমাদের বইগুলাতে এই অ্যাপ্রোচটা লেখে নাই। তারা আসলে এই এন্ড এর কাজটা, আমরা যে এন্ড অপারেশন দিয়া, লজিক্যাল এন্ড দিয়া যে দুইটা কন্ডিশন একসাথে চেক করতে পারি, তারা আসলে এটাকে আলাদা আলাদা ভেঙে ভেঙে করে, তারা আসলে আলাদা আলাদা ভেঙে 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 করে। দেখো তো এই জিনিসটা এরকম কিনা, আমি এই জিনিসটাকে একটা কপি করি, দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা সেম কিনা আমাকে বলো তো। মনে করো আমি আমি জাস্ট এতটুকু আঁকাচ্ছি, এই যে এখান থেকে আঁকাচ্ছি। আমি যদি মনে করো এই জায়গাতে একটা কন্ডিশন দিলাম যে এ ইজ গ্রেটার দেন বি, এটা দুইটা সত্য হইতে পারে, একটা নো একটা ইয়েস। এস হওয়া মানে এ বি থেকে বড়। এরপর এসে আমি আবার চেক করলাম, মনে করো যে এ ইজ গ্রেটার দেন সি কিনা, এটারও দুইটা লাইন হইতে পারে, নো ইয়েস। তাহলে দেখো তো আমি মূলত এই জিনিসটাই চেক করতেছি না, যদি প্রোগ্রামটা এই জায়গায় আসতে চায় তাহলে আমি এই জিনিসটাই চেক করতেছি না যে এ গ্রেটার দেন বি কিনা নিচে আসা এবং এ গ্রেটার দেন সি কিনা। যদি এই দুইটাই সত্য হয় তাহলে এ বড়। সেম কাজটাই আমি করতেছি বাট দুইটা আলাদা আলাদা ভাবে, এটাও সত্য এবং এটাও সত্য, এই দুইটাই সত্য হইলে এটা কাজ করো। এখানে আমি এটাই করছি যে এটাও সত্য এবং এটাও সত্য, এই দুইটাই সত্য হইলে এটা কাজ করো। আমরা লজিক্যাল এন্ড দিয়ে লিখছি, তারা কি করে আলাদা আলাদা দুইটা ইফ দিয়ে লেখে, দুইটাই ইফ ইউজ করে, তারা ইফ বেশি ইউজ করে। আমরা মাত্র দুইটা ইফ দিয়েই হয়ে গেছে, তাদের এই প্রোগ্রামে তারা ইউজ করছে হচ্ছে তোমার কয়টা ইফ, তিনটা ইফ ইউজ করছে। এটাই যা ডিফারেন্স, এটাই যা ডিফারেন্স। বুঝতে পারছো? বুঝতে পারছো? সো এই প্রোগ্রামটা দেখলেই তুমি বুঝবা যে প্রথমেই আমাদের এই জায়গাতে আমরা এবিসি এর মান গ্রহণ করলাম সামান্তরিক দিয়ে, কোনো সমস্যা নেই। এখন প্রথমে আমরা চেক করি এ ইজ গ্রেটার দেন বি কিনা, এ ইজ গ্রেটার দেন বি কিনা। এটা দুই রকমের উত্তর হইতে পারে, এটা দুই রকমের উত্তর হইতে পারে। সেটা হচ্ছে যে এ বি থেকে বড় অথবা ছোট। যদি এটা সত্য হয় তাহলে হবে ইয়েস, মানে প্রোগ্রামটা এই দিকে যাবে, এ বি থেকে বড় অলরেডি। যদি এটা মিথ্যা হয় তাহলে প্রোগ্রামটা এই দিকে যাবে যে এ বি থেকে ছোট। বুঝছো? মানে বি বড়, মানে বি বড়।
এ যদি বড় হয় তাহলে প্রোগ্রামটা এই দিক দিয়ে যাবে, বি যদি বড় হয় তাহলে প্রোগ্রামটা এই দিকে দিয়ে যাবে। তাহলে বলো তো এ বি থেকে বড় হইলেই কি সব থেকে বড়? এ বি থেকে বড় হইলেই কি সব থেকে বড়? না, এ বি থেকে বড় হইলেই কিন্তু সব থেকে বড় না, সি এর সাথেও চেক করতে হবে। এই কারণে এই দিক দিয়ে আসলেও আমরা এ কে সি এর সাথে চেক করছি, আর এই দিক দিয়ে আসলে যেহেতু বি বড় তার মানে বি কেও সি এর সাথে চেক করতেছি। ব্যাপারটা বুঝো, এ গ্রেটার দেন বি কিনা এটা যদি সত্য হয় তার মানে এ বড়, বাট শুধু বি এর সাথে বড় হইলেই তো কাজ নাই, সি এর সাথেও চেক করতে হবে। এই কারণে এইটাকে এইদিকে আবার সি এর সাথেও চেক করতেছি। এটা মিথ্যা হওয়া মানে হচ্ছে এ বি এ থেকে বড়, বাট এ থেকে বড় হইলেই তো কাজ নাই, সি এর সাথেও চেক করতে হবে। এই কারণে এইদিকে আবার সি এর সাথেও চেক করতেছি। যদি এটাও সত্য হয়ে যায়, এটাও যদি সত্য হয়ে যায় তাহলে কি সবচেয়ে বড় এ, এটাও যদি সত্য হয়ে যায় তাহলে কি সবচেয়ে বড় এ, রাইট? তাহলে সবচেয়ে বড় এ। এইদিকে এটাও যদি সত্য হয়ে যায় তাহলে সবচেয়ে বড় বি, তাহলে সবচেয়ে বড় বি, রাইট? তাহলে সবচেয়ে বড় বি। বাট এই জায়গায় যদি দুইটার উত্তরই নো হয়, নো হওয়া মানে সি সবচেয়ে বড়, এটা অনেকের মধ্যে কনফিউশন যে দুইটা মিথ্যা হওয়া মানে সি কেমনে বড় হয়। সি এর সাথে তো এ এর চেক করি নাই বা বি এর চেক করি নাই, দুইটা মিথ্যা হওয়া মানে সি কেমনে বড় হয়। দেখো একটা জিনিস, আমি তোমাকে বললাম যে তোমরা তিনজন ফ্রেন্ড আসো, একটু চিন্তা করো, তোমরা তিনজন ফ্রেন্ড আসো, একজন ফ্রেন্ডের নাম হচ্ছে জাকির, আর একজন ফ্রেন্ডের নাম হচ্ছে রোহান, আর একজন ফ্রেন্ডের নাম হচ্ছে প্রিন্স। তিনজন ফ্রেন্ড আসো। তাইলে আমি প্রথমে চেক করলাম হচ্ছে জাকির প্রিন্স থেকে বড় কিনা, জাকির প্রিন্স থেকে বড় কিনা, জাকির প্রিন্স থেকে বড় কিনা। হ্যাঁ, আমি বললাম জাকির বড়, আমি বললাম জাকির বড়। এখন জাকির যদি যায় তোমার হচ্ছে আরেকজনের সাথে তুলনা করে যে তার বয়স থেকে জাকিরের বয়স বড় কিনা, এখন ওর থেকে যদি মানে জাকিরের থেকে যদি ওর বয়স বড় হয় সে কিন্তু অটোমেটিকলি প্রিন্স থেকে বড়। আরো সহজ এক্সাম্পল না, মনে করো বাবা দাদা ছেলে, এখন ছেলে আর বাবার মাঝে চেক করলাম, ছেলে আর বাবার মাঝে চেক করলাম যে কে বড়, বাবা বড় না ছেলে বড়। তুমি বলো যে বাবা বড়, কোনো সমস্যা নেই। এখন বাবা যায় দাদার সাথে চেক করলো যে কে বড়, তখন রেজাল্ট আসলো যে দাদা বড়। এখন তুমি কি আমারে বলবা না দাদা তো সবচেয়ে বড় না, দাদা শুধু বাবার থেকে বড়, এখন যে ছেলের থেকে বড় না এটা তো কোনো সিওরিটি নাই, ছেলের সাথেও একবার চেক করেন, এটাই তুমি বলবা? বলবা না, কারণ তুমি অলরেডি সেটা চেক করে আসছো যে বাবা সে ছেলের থেকেই বড়। এখন বাবার থেকেও যদি কেউ বড় হয় তাহলে তো সে সবচেয়ে বড়। এটাই এখানে হয়েছে যে অলরেডি যেটা এখানে বড় হচ্ছে এ বি থেকে বড়, মনে করো এ বি থেকে বড়, সে অলরেডি বি থেকে বড়। এখন সি যদি এটা এ থেকেও বড় হয় তাহলে সে অলরেডি বি থেকেও বড়, তার মানে সি এ থেকে বড় হইলে সে অলরেডি বি থেকেও বড়, তাই না? এটাই মূলত এখানে হয়েছে যে এ সিটা যদি এ থেকে বড় হয় তাহলে এটা নো হবে, নো হওয়া মানে সি হচ্ছে তখন সবচেয়ে বড়। বুঝছো ফ্লোচার্টটা? বুঝছো? বলো তো ফ্লোচার্টটা বুঝছো? ক্লিয়ার কিনা বলো? ফার্স্টটা দিয়ে কি করা যাবে না? হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই, দুইটা লজিক তো সেম, দুইটা লজিক তো সেম, একদম করা যাবে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এটা আসলে এখানে ইন না করে তুমি আসলে মধ্যে ইন করবা, মানে ফ্লোচার্টে এমন আঁকবা যেন শেষ হয়, শেষ আর শুরু এক সিরিয়ালে থাকে। আমি তো আঁকাইছি ভুংবাং কইরা, সো এই যে শেষ আর শুরু যেন এক সিরিয়ালে থাকে এটা চেষ্টা করবা। এই যে এখানে তুমি শেষ করে দেবা, ঠিক আছে? ওকে, সো এখন এখন ঠিক আছে, এখন আমরা হচ্ছে এটার অ্যালগরিদম আঁকবো। দেখো অ্যালগরিদম আমরা কিন্তু প্রথমেই আঁকি নাই, এটার অ্যালগরিদম তুমি যদি প্রথমেই লিখতে চাও তোমার কাছে একদম হিবিজিবি লাগবে যে অমুক ধাপে গমন অমুক ধাপে গমন, তুমি এর কাছে একদম ঝামেলার মনে হবে, তোমার কাছে একদম ঝামেলার মনে হবে। সো আমরা আগে ফ্লোচার্ট আঁকবো, তুমি যেভাবে আঁকো না কেন আগে ফ্লোচার্ট আঁকবো, তারপর দেখে দেখে অ্যালগরিদম লিখবো। দেখো কেমনে লিখবো অ্যালগরিদম, দেখো প্রথমে শুরু, আচ্ছা শুরু গেল, এ বি সি এর মান গ্রহণ, এই যে এ বি সি এর মান গ্রহণ গেল, তারপর আমরা কি চেক করব, এ বি থেকে বড় এই জিনিসটা সত্য কিনা, এই জিনিসটা সত্য কিনা। এটা দুই রকমের উত্তর হইতে পারে, হ্যাঁ অথবা না। কতে লিখবো, যদি সত্য হয় তাহলে এত ধাপে গমন, এই ধাপটা আমরা প্রথমে লিখবো, লিখবো না, প্রথমে ফাঁকা, মনে করো যে আমি লিখি নাই, যে যদি সত্য হয় তাহলে ড্যাশ ধাপে গমন, ড্যাশ ধাপে গমন, আমি কিন্তু পকেটটুকু লিখি নাই এখনো। যদি সত্য হয় তাহলে কোন ধাপে গমন করতে আমি বলি নাই, এত নং ধাপে গমন আমি বলি নাই, মিথ্যা হলে কত যাও সত্য হলে কত যাও লিখি নাই, জাস্ট আমি এই লাইনের প্রেডিকশনটা করতেছি, এই লাইনটা আমি দেখছি যে এ বি থেকে বড় কিনা, এটা দুই রকমের উত্তর হইতে পারে, ওই জিনিসটাই আমি এখানে লিখছি যে এ বি থেকে বড় কিনা। যদি সত্য হয় তাহলে এত নং ধাপে যাও, যদি মিথ্যা হয় তাহলে এত নং ধাপে যাও, আমি তো ধাপগুলো এখনো লিখি নাই। সো এরপর আমি এসে দেখবো যে এই লাইনে কি কাজ হয়েছে, এই লাইনে কাজ হয়েছে কি বি এর সাথে সি চেক হয়েছে, আবার এ এর সাথেও সি চেক হয়েছে, মানে আরো দুইটা কন্ডিশন,
তাইলে আমরা এই জায়গাতে ধাপ 4-এ আরেকটা কন্ডিশন লিখবো। ধাপ 4-এ লিখবো যে এ সি থেকে বড় কিনা। যদি সত্য হয় তাইলে আমরা এটাও লিখবো না, এটাও লিখবো না, বা এই দুটো লিখে ফেলতে পারি যে এ সি থেকে বড় কিনা। এ সি থেকে বড় কিনা এটা যদি সত্য হয় তাহলে এ এর মান প্রদর্শন, তাহলে এ এর মান প্রদর্শন, মিথ্যা হলে সি এর মান প্রদর্শন। তারপর আবার চেক করতে হবে, এই জিনিসটা চেক করতে হবে যে বি সি থেকে বড় কিনা। এটা যদি সত্য হয় তাহলে বি এর মান প্রদর্শন, সি এর মান প্রদর্শন। দেখো এইটুকুর সাথে কিন্তু উপরেরটুকু লিঙ্ক আপ নাই, আমরা জাস্ট এইটুকু এই ফ্লোচার্ট দেখে লিখতেছি যে এখানে দুইটা কন্ডিশন, সত্য হইলে কি, মিথ্যা হইলে কি, সত্য হইলে কি, মিথ্যা হইলে কি। দেখো দুইটা কন্ডিশন, সত্য হইলে কি, মিথ্যা হইলে কি, জাস্ট এটা লিখতেছি যে এসি থেকে বড় কিনা, সত্য হইলে কি, মিথ্যা হইলে কি, বিসি থেকে বড় কিনা, সত্য হইলে কি, মিথ্যা হইলে কি। লাস্টে হচ্ছে প্রোগ্রাম শেষ, লাস্টে হচ্ছে প্রোগ্রাম শেষ। এখন কথা হচ্ছে আমরা আসলে কোথায় যাব, মানে কোন লাইনের পরে কোন লাইনে যাব। এখন আসবো হচ্ছে আমরা ব্যাক করে উপরের লাইনে, যে এই লাইনটার মধ্যে আসবো যে যদি এ বি থেকে বড় হয় তাহলে কত নং ধাপে যাব, 4 নং ধাপে যাবো। এই যে 4 নং ধাপে যাবো, মানে এইটা চেক করবো। তার মানে এখানে লিখে দিব আমরা যে 4 নং ধাপে যাব। এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা এই ধাপটাই যাবো যে বিসি থেকে বড় কিনা, সো 5 নং ধাপে যাবো। সো এই জিনিসটা এসে আমরা পরে লিখবো, আগে লিখবো না। আগে যদি ধাপ লিখে ফেলো তাহলে তোমার দেখবে যে ভুল হচ্ছে। যদি দুইটা সমান হয় তাহলে কি করবেন, এটা আমরা ইগনোর করছি, ওই কেসটা আমরা ইগনোর করছি, আমরা আমাদের প্রোগ্রামে ওই জিনিসটা আমরা ইগনোর করছি। আমরা আসলে ইউজার ভ্যালিডেশন হিসেবে ধরে নিছি যে তিনটা সংখ্যা আসলে ভিন্ন ভিন্ন সংখ্যা দিছে। আমাদের এইচএসসি সিলেবাসে যে তিনটা সংখ্যা বড় এটার অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রামটা আছে, সেখানে আমরা এই জিনিসটা ইগনোর করছি। যদি আমরা ইগনোর না করতাম তোমরা চাইলে ইফ এলস দিয়ে করতে পারতা সেটা। বলো বুঝতে পারছো? আর বেশিক্ষণ নাই ক্লাস, সমস্যা নাই। আর কতক্ষণ বলতেছো যারা, আর বেশিক্ষণ নাই, বলো পারবা কিনা। তোমাদের হোমওয়ার্ক টাস্ক হবে এইটা দেখে দেখে অ্যালগরিদম আঁকবা একটা, এইটা দেখে দেখে অ্যালগরিদম লিখবা। প্রথমে তুমি এই কন্ডিশনটা লিখবা, সত্য হইলে এই ধাপে গমন, মিথ্যা হইলে এই ধাপে গমন। ধাপটা আগে লিখবা না, সত্য হইলে এটা করি, মিথ্যা হইলে এটা করি, জাস্ট এটা লিখবা। সত্য হইলে এত ধাপে গমন, মিথ্যা হইলে এত ধাপে গমন। নিচে এসে আরেকটা কন্ডিশন দিবা যে বি সি থেকে বড় কিনা। এখানে তুমি লিখে ফেলবা যে সত্য হইলে বি এর মান প্রদর্শন, মিথ্যা হইলে সি এর মান প্রদর্শন। ওকে, এরপর যায় তুমি ধাপ লিখবা যে যদি এটা মিথ্যা হয় তাহলে এইটার ধাপে গমন, যদি সত্য হয় তাহলে এ এর মান প্রদর্শন যে লাইনটা ওই ধাপে গমন। দ্যাটস ইট, ঠিক আছে? ওকে ভাই, কেমনে কি, কোনটা কেমনে কি বলছো, কোনটা কি বলছো জুবায়ের? বা জিরোটা না দিয়ে ডিরেক্ট ইন্ড দেখালে হবে না? আচ্ছা, আমরা জিরো মূলত কানেক্টর হিসেবে ইউজ করি, এটা মূলত কানেক্টর হিসেবে ইউজ করি, যে একটা গোল কানেক্টর হিসেবে ইউজ করি, অনেকগুলো লাইন কানেক্ট করে। এখন তুমি যদি ইন্ডের মাথায় এরকম ভাবে দাও সেটা আসলে ঠিক হবে না, তোমাকে একটা কানেক্টরের মাধ্যমে সেটাকে অ্যাটাচ করতে হবে একসাথে, বুঝছো? ওকে ডান। বলো সবাই ক্লিয়ার কিনা, এই প্রোগ্রামটা সবাই ক্লিয়ার কিনা বলো, এই প্রোগ্রামটা সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা সামনের দিকে আগাবো, ক্লিয়ার হলে আমরা সামনের দিকে আগাবো। বলো এই প্রোগ্রামটা ক্লিয়ার কিনা? তোমাদের হোমওয়ার্ক থাকবে ছোট সংখ্যা, তিনটা সংখ্যার মাঝে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা, জাস্ট ডিফারেন্স কই হবে, এই কন্ডিশনগুলোতে ডিফারেন্স হবে, সেটা তোমরা নিজেরা করবা। বড় সংখ্যাটা পারলে ছোট সংখ্যাটা পারবা, সো আমি এটা করেও দিছি, ঠিক আছে? বলো ক্লিয়ার কিনা? ওকে, এখন তিনটা সংখ্যার মাঝে বড় সংখ্যা ছোট, 0 নাকি 1 নাকি হচ্ছে তোমার নেগেটিভ, এটা প্রিন্ট করব। তিনটা সংখ্যার মাঝে 0 নাকি 1 নাকি হচ্ছে নেগেটিভ, এটা প্রিন্ট করবো, মানে 0 নাকি পজিটিভ নাকি নেগেটিভ, এটা প্রিন্ট করবো। ওকে, খুবই সিম্পল। সো আমরা প্রথমে কি করব, প্রোগ্রামটা শুরু করব, এ এর মান গ্রহণ করব। তারপরে কি চেক করব যে এ ইকুয়াল 0 কিনা, এ সমান 0 কিনা, বুঝছো? এখানে তোমার ফ্লোচার্টে একটা ইকুয়াল দিয়া যদি এরকম ভাবে লেখো এটা ভুল হবে না, মানে এটা নাম্বার কাটবে না। বাট অ্যাকচুয়ালি প্রোগ্রামে যদি আমরা চেক করতে চাই ইকুয়াল এরকম ভাবে চেক করতে হবে যে এ ইকুয়াল 0, বাট ওইটা লেখাই উত্তম, তুমি এখানে এ ইকুয়াল 0ই লেখো, ঠিক আছে? সো এ ইকুয়াল 0 কিনা, মানে এ 0 সমান কিনা। যদি সত্য হয় তাহলে 0, যদি মিথ্যা হয় তাহলে আবার চেক করতে হবে যে এ এর মান 0 থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে ধনাত্মক, যদি ছোট হয় তাহলে ঋণাত্মক। বুঝছো? খুবই ইজি। সো এটা দেখে দেখে তারপর তুমি অ্যালগরিদম আঁকবা। প্রথমে সবগুলোর জন্য আগে ফ্লোচার্ট আঁকবা, তারপর অ্যালগরিদম। তার মানে তুমি এখন এটার অ্যালগরিদম কি আঁকবা, এরকম ভাবে আঁকবা, আমি যেভাবে লিখতেছি ওরকম ভাবে লিখবা, আমি সবগুলোই লিখে দিচ্ছি। সো ধাপ 1 তুমি কি লিখবা, শুরু, প্রোগ্রাম শুরু। তারপর ধাপ 2 এ কি করবা, ধাপ 2 এ যেটা করবা সেটা হচ্ছে এর মান গ্রহণ, এর মান গ্রহণ।
এরপরে তুমি কি করছো কাজটা, এই যে এই কাজটা করছো, তুমি ওই 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 কাজের দিকে তাকাবা যে কাজটা কি করছো এরপর। সো ধাপ 3-এ তুমি যে এই কাজটা করছো, তুমি যেটাকে চেক করছো সেটা হচ্ছে এ ইকুয়াল 0 কিনা, 0 সত্য কিনা, সত্য কিনা। এটার উত্তর কয়টা আসবে বলো তো? এটার উত্তর কয়টা আসবে? এটার উত্তর আসবে 2টা, হ্যাঁ এবং না। তুমি ওই দুটো জাস্ট লিখবা, যে ক নাম্বারে যদি সত্য হয়, যদি সত্য হয়। খ নাম্বারে লিখবা যদি মিথ্যা হয়, যদি মিথ্যা হয়। কারণ সবগুলো ইফেলসের 2টা করে উত্তর আসবে। তাহলে এত নং ধাপে গমন, ধাপে গমন এবং এত নং ধাপে গমন। ধাপগুলো আমি লিখি নাই, আমি জাস্ট ওই লাইনটা দেখে এই জিনিসটা প্রেডিক্ট করছি যে এখানে একটা লজিক্যাল অপারেটর আছে, লজিকটা লিখলাম যে এটা কি সত্য কিনা। যদি সত্য হয় এত নং ধাপে যাও, যদি মিথ্যা হয় এত নং ধাপে যাও। আমি কিন্তু লিখি নাই কই কই যাও, এটা কিন্তু আমি লিখি নাই। ওকে, সো ধাপ 4-এ আমি আসলে আইসা দেখলাম যে আমার আরো কিছু কাজ করতে হবে। কি? আরেকটা কন্ডিশন চেক করতে হবে। সো আমি আবার বললাম যে a ইজ গ্রেটার দেন 0 সত্য কিনা, সত্য কিনা। এটার কয়টা উত্তর আসবে? এটার উত্তর আসবে 2টা। ক যদি সত্য হয়, যদি সত্য হয়, সত্য হয়, তাহলে আমি কি প্রদর্শন করব? ধনাত্মক প্রদর্শন করব, ধনাত্মক লেখা প্রদর্শন। যদি মিথ্যা হয় তাহলে আমি কি প্রদর্শন করব? যদি মিথ্যা হয় তাহলে ঋণাত্মক লেখাটা প্রদর্শন, ঋণাত্মক লেখাটা প্রদর্শন। ওকে, ডান। এখন আসো উপরে এই জায়গাতে। এইটা যদি মিথ্যা হয় তাহলে আমি কত নং ধাপে যাইতে বলবো? 4 নং ধাপে। তাহলে মিথ্যা হইলে কই যাইতে বলবো? মিথ্যা হইলে যাইতে বলবো 4 নং ধাপে। এখন সত্য হইলে কই যাইতে বলবো? এটা আমি লিখি নাই, এখনো কোনো ধাপ লিখি নাই। সো ধাপটা আগে লিখবো। ধাপটা কি? এর মান 0 প্রদর্শন। তাহলে আমি ধাপ 5-এ কি প্রদর্শন করব? এর মান বা 0 প্রদর্শন। এটা আমি লিখে দিব যে 0 প্রদর্শন। শেষ। ধাপ 6-এ তোমার প্রোগ্রাম শেষ। তাহলে এখানে কত নং ধাপে যাইতে বলবো? 5 নং ধাপে, 5 নং ধাপে। এই জায়গাতে যে সত্য হয় তাহলে ধনাত্মক লেখার প্রদর্শন, এবং এরপরে একটা লাইন লিখবা এবং 6 নং ধাপে যাওয়া, এবং 6 নং ধাপে গমন। 2টার জন্যই সেম, ধাপে গমন। এটা কেন লিখতে হবে বলতো? কারণ এই জিনিসটা যদি না লিখি তাহলে এতটুকু প্রিন্ট করার পরে সে আইসা আবার 0 প্রিন্ট করবে, কারণ এই ধাপের পরে আবার 0 এই ধাপটা প্রিন্ট হবে অটোমেটিক সেটা। বাট আমাকে এখান থেকে যদি এটা প্রিন্ট হয় তাহলে আমাকে ডিরেক্ট 6 নং ধাপে পাঠিয়ে দিতে হবে, কারণ এই লাইনটা তখন আর প্রিন্ট করতে চাই না আমি। সো এটা এই লাইনগুলোর পরে লিখবা। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? আমার লেখা দুনিয়ার খারাপ, মানে কিসের মতো দেখা যাচ্ছে? বলো বুঝতে পারছো কিনা? রেহানা বেগম হাই দিছে, আই অনেকগুলা। ওকে, বুঝছো? হ্যাঁ, এখানে চাইলে তুমি ডিরেক্ট 0 লিখতে পারবা, ডিরেক্ট 0 লিখতে পারবা। মানে একজন সুন্দর একটা কথা বলছে যে আমরা যদি এই ক এর মধ্যে ডিরেক্ট লিখে দিতাম যে এ এর মান 0 প্রদর্শন বা 0 প্রদর্শন এবং 6 নং ধাপে গমন, হয়তো আরো ইজি হইতো সেটা, আরো ইজি হইতো সেটা। বাট আমি আসলে সবগুলো একই ফর্মে রাখতে চাচ্ছি, একই ভাবে রাখতে চাচ্ছি যে যদি সত্য হয় তাহলে ড্যাশ ধাপে গমন, যদি মিথ্যা তাহলে ড্যাশ ধাপে গমন। এটা তুমি লিখে রাখবা, এটা তুমি আগেই লিখে রাখবা। কাজ কি এটা পরে লিখবা তুমি নিচে আইসা, তারপর তুমি পাঠিয়ে দিবা ওই ধাপে, এটা তুমি পাঠিয়ে দিবা। এরকম করলে কি হবে? সবগুলো একই স্ট্রাকচারে থাকবে এবং তোমার পড়তে সুবিধা হবে। ঠিক আছে, এর পরেরটায় আসি আমরা। এর পরের যে প্রোগ্রামটা সেটা হচ্ছে লিপ ইয়ার নির্ণয়ের প্রোগ্রামটা। লিপ ইয়ার নির্ণয়ের প্রোগ্রামটা এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে একটা লিপ ইয়ার কিনা সেটার জন্য একটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। সো আগে অ্যালগরিদমটা বুঝি। লিপ ইয়ারের কনসেপ্ট আগে মনে রাখতে হবে। লিপ ইয়ার জানি কেমনে আমরা ফিল্টার আউট করতাম, যে একটা বছর যদি 400 দিয়ে নিঃশেষে ভাগ যায় তাইলে সেটা লিপ ইয়ার। অথবা একটা বছর মানে এই 400 দ্বারা যদি ভাগ না যায়, মানে এটা হচ্ছে নো হওয়ার পরে 400 দ্বারা যদি ভাগ না যায়, 400 দ্বারা ভাগ গেলে তো লিপ ইয়ার। যদি না যায় তখন আমাকে আবার চেক করতে হবে যেটা 4 দ্বারা ভাগ যায় কিনা, এবং মানে 4 দ্বারা নিঃশেষে ভাগ যায় কিনা, এবং 100 দ্বারা ভাগ না যায় কিনা নিঃশেষে, পার্সেন্ট 100 নট ইকুয়ালস টু 0 কিনা, এইটা আমার চেক করতে হবে। এটা যদি সত্য হয় তাইলেও লিপ ইয়ার,
এটাও যদি মিথ্যা হয় তাইলে হচ্ছে নট লিপ ইয়ার। এই ছিল আমাদের ফ্লো, রাইট? প্রোগ্রাম যখন আমরা সলভ করতাম। সো আমরা আগেই 4 দিয়ে ভাগশেষ একটা বের করে রাখছিলাম একটা ভেরিয়েবলে। সো আমরা অ্যালগরিদমের সময় আর ওইরকম ভেরিয়েবল বানাইতে হবে না, ঠিক আছে? সো এই জায়গাতে দেখো আমরা মূলত স্টারের আর টু স্টার এগুলো দিয়ে মূলত এই কন্ডিশনটা এখানে লিখে দেখাচ্ছি, যেন ওই জায়গাতে অনেক জায়গা বেশি ইউজ না হয়। স্টার মানে 400 দ্বারা ভাগ যায় কিনা, আর 2টা স্টার মানে হচ্ছে 4 দ্বারা ভাগ যায় কিনা এবং 100 দ্বারা ভাগ না যায় কিনা। ওকে, সো আমরা একটা বছর শুরু করলাম, মানে শুরু করে একটা বছরের মানে ইনপুট করলাম। এখন কি করতে হবে? 400 দ্বারা ভাগ যায় কিনা। 400 দ্বারা যদি ভাগ চলে যায় তাহলে তো ডিরেক্ট লিপ ইয়ার। এই দেখো ডিরেক্ট লিপ ইয়ার প্রিন্ট করে দিছি। 400 দ্বারা যদি ভাগ যায় ডিরেক্ট লিপ ইয়ার। এই দেখো 400 দ্বারা ভাগ যায় তাহলে ডিরেক্ট লিপ ইয়ার। ওকে, ডিরেক্ট লিপ ইয়ার। 400 দ্বারা যদি ভাগ না যায় তখন আমাদের চেক করতে হবে কি 4 দিয়ে ভাগ যায় কিনা এবং 100 দ্বারা ভাগ না যায় কিনা। এটা যদি সত্য হয় তাইলেও লিপ ইয়ার, এটা যদি মিথ্যা হয় তাহলে কি নট লিপ ইয়ার। শেষ। বুঝতে পারছো? বলো ফ্লোচার্টটা বুঝতে পারছো? ফ্লোচার্টটা বুঝতে পারছো? আমাকে বলো তো ফ্লোচার্টটা বুঝতে পারছো? এই তো অনেকে কন্ডিশন লিখে দিচ্ছ, তোমরা আগে থেকেই পারো এগুলো, ভেরি নাইস। বলো ফ্লোচার্টটা বুঝতে পারছো? ফ্লোচার্টটা বুঝতে পারছো? বলো তো ফ্লোচার্টটা বুঝতে পারছো? আমরা ঠিক একটাই শেষ করে দিব, প্যারা নিও না। ফ্লোচার্টটা বুঝতে পারছো? ওকে, সো এখন এই ফ্লোচার্ট দেখে অ্যালগরিদম লেখো, খুবই ইজি। প্রোগ্রাম শুরু, ইয়ার ভেরিয়েবলে বা ওয়াই এর মান মানে ইয়ারের মান গ্রহণ করি বা বছরের মানটা গ্রহণ করি। তারপর আমি কি চেক করব? একটা ইফ এলস। তাহলে আমি চেক করব যে যদি এখানে এটা উল্টাপাল্টা করছে, আমরা এইভাবে করব না। হ্যাঁ, আমরা এইভাবে করব না, আমরা আসলে ওই এইভাবে ক আর খ দিয়ে লিখবো। সো এই জায়গাতে আমরা চেক করব যে এই লাইনটা না লিখে আমরা এইভাবে লিখবো, আমরা সবগুলো একই স্ট্রাকচারে লিখবো। আমরা এই 3 নঙে এই জিনিসটা লিখবো যে এইরকম যে ইয়ার পার্সেন্ট 400 এটা কি ইকুয়াল 0 কিনা। আমরা কতে লিখবো যে যদি সত্য হয়, খতে লিখবো যদি মিথ্যা হয়। বুঝছো? যদি সত্য হয় তাহলে আমি বলে দিব যে এই যে লিপ ইয়ার ছাপাই ধাপ 6 গমন। আমি বলবো যে সত্য হইলে যদি সত্য হয় তাহলে ড্যাশ ধাপে গমন, এত ধাপে গমন। যদি মিথ্যা হয় তাহলে এত ধাপে গমন। আমি ধাপগুলো এখনো লিখি নাই, পরে লিখবো। ওকে, এরপরে এসে আমাকে আরেকটা কন্ডিশন এখানে লিখতে হচ্ছে। সো আরেকটা কন্ডিশন লিখলাম যে এটা কি সত্য কিনা। এটা সত্য হইলে ড্যাশ ধাপে গমন, আমি ড্যাশ দিলাম, এখনো কোন ধাপে যাইতে হবে বলি নাই। এটা মিথ্যা হইলে ড্যাশ ধাপে গমন, কোন ধাপে যাইতে হবে বলি নাই। ওকে, এই নিচে এসে লিখলাম যে নট লিপ ইয়ার এবং লিপ ইয়ার এই দুইটা জিনিস ছাপাই। এখন কোন জায়গায় কোথায় পাঠাইতে হবে এটা এখন দেখি। এটা সত্য হইলে লিপ ইয়ার, তার মানে আমরা এটা লিখে দিব যে ধাপ 6 যাই। এটা সত্য হইলে লিপ ইয়ার না, তাহলে আমরা লিখে দিব ধাপ 5 যাই। এখন আসো এই জায়গাতে, এইটার মধ্যে এটা যদি সত্য হয় তাহলে আমরা ডিরেক্ট বলে দিব যে লিপ ইয়ার ছাপাই, তার মানে ধাপ 6 যাই। এটা যদি সত্য না হয়, মানে এইটা যদি সত্য না হয় তখন আমরা বলবো ধাপ 4 যাই। দ্যাটস ইট। সবগুলো একই ফরম্যাটে আমরা লিখবো। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ভাই? পরীক্ষায় কি স্টার দিয়ে লিখবো? হ্যাঁ, স্টার দিয়ে লিখতে পারবা, বাট তুমি চাইলে এটাকে এই বক্সের পাশে তুমি লিখতে পারবা। মানে এই স্টার দিয়ে দিবা, এই স্টার ইকুয়ালস টু কি এটা বক্সের পাশে লিখে দিবা। মানে বক্সের মধ্যে তো এতটুকু জায়গা হয় না, আর তুমি যদি বক্সটা একটু বড় করে আঁকো তাহলে আরো হয়ে যাবে। ভাই গসাগো লসাগুর ফ্লোচার্ট অ্যালগরিদম করেন? করবো ভাইয়া, প্যারা নিও না। ক্লিয়ার? বলো তো এতটুকু ক্লিয়ার কিনা? জীবনে এইচএসসি লাইফে স্টুডেন্টদের সবচেয়ে প্যারা খায় হচ্ছে গসাগো লসাগুর ফ্লোচার্ট। এটা আমিও প্যারা খাইতাম, আমি অল্প প্যারা খাইতাম, বাট আমার ফ্রেন্ডরা বেশি প্যারা খাইছিল, আমি অল্প প্যারা খাইছিলাম, আমি বুঝে গেছিলাম জিনিসটা। সো জিনিসটা আসলে খুবই ইজি গসাগো লসাগুরটা। আমি যেদিন যখন পড়াবো তখন দেখবা যে খুব সহজেই বুঝবে। কালকে যখন সিকিউ সলভ করাবো তখন একটা বোর্ডে প্রশ্ন আসছে যে গসাগো লসাগু বের করার, সো সেটার মধ্যে আমি জিনিসটা বুঝাবো, প্যারা নিও না। ক্লিয়ার? ভাই একটু বড় করে লেখেন, চোখে কম দেখি, জুম করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, আজান পড়তেছে, আমরা আজানের পরে বাকিটুকু পার্টটুকু দেখবো, এই যে একটা লুপ দেখবো, তাইলেই শেষ। সো আজানটা শেষ হোক। ঠিক আছে, সো লুপের কয়টা অংশ? 4টা অংশ, শুরু, চেকিং, আপডেট, কাজ। সো আমাদের ফর লুপ এবং হোয়াইল লুপে জিনিসটা কিরকম ছিল? ফর লুপ এবং হোয়াইল লুপে জিনিসটা কিরকম ছিল? এটা ছিল হচ্ছে এরকম, শুরু মানে ফরের এই জায়গাতে শুরু, তারপর চেকিং, তারপর আপডেট, তারপর হচ্ছে কাজটা এরকম হয়েছিল, কাজ। হোয়াইল লুপে এটা কিরকম ছিল?
হোয়াইল লুপে ছিল বাইরে শুরু, তারপর ছিল হচ্ছে হোয়াইলের ভিতরে ছিল কি চেক, তারপর ছিল হচ্ছে কি কাজ, তারপর ছিল হচ্ছে কি আপডেট, তাই না? গত ক্লাসের পর এতটুকু। তাহলে নিজে একটু জিজ্ঞেস করো, একটা লুপ আসলে আমি ঘুরাইতে চাই, মনে করো যে বাংলাদেশ লেখাটাই আমি 12 বার প্রিন্ট করাতে চাই, বা একটা লেখা আমি 10 বার 12 বার প্রিন্ট করাইতে চাই। সো একটা লুপ ঘুরাইতে হবে আমাকে, একটা লুপ ঘুরাইতে হবে আমাকে। তাহলে এখানে লুপটা ঘুরে কিভাবে আমাকে বলো। সবার আগে কোন কাজটা হয় এই চারটার মধ্যে? সবার আগে কোন কাজটা হয়? সবার আগে কোন কাজটা হয়? সবার আগে কোন কাজটা হয় বলো তো? সবার আগে শুরু কাজটা হয়। শুরুর কাজটা কি বারবার হয় না একবার হয় বলো? শুরুর কাজটা কি বারবার হয় নাকি একবার হয়? শুরুর কাজটা কি বারবার হয় নাকি একবার হয়? শুরুর কাজটা কি বারবার হয় নাকি একবার হয় বলো? বারবার হয় নাকি একবার হয়? একবার। ওকে ওকে, শুরুর কাজটা হইল, শুরুর কাজটা হয় হচ্ছে একবার। ওকে, শুরুর কাজটা হয় হচ্ছে একবার। ওকে, শুরু হইল। শুরুর পরে কি কাজ হয় বলো? শুরুর পরে কি কাজ হয়? শুরুর পরে কোনটুক হয়? হোয়াইল লুপ এবং ফর লুপের শুরুর পরেই একবার চেক হয়, প্রথমবারই একবার চেক হবে, প্রথমবারই চেক হবে যে নাম্বারটা কি বড় অলরেডি হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তাহলে কোনো কাজই করবে না। তার মানে শুরুর পরেই যে কাজটা করবে, শুরুর পরেই চেক করবে, শুরুর পরেই চেক করবে। আমি একটু নিচে লিখি, শুরুর পরেই হচ্ছে তোমার চেকটা করবে। এই হচ্ছে জিনিস, শুরুর পরে চেকটা করলো। চেকের পরে কি করবে? চেকের কি কয়টা উত্তর আসতে পারে? চেকিং এর কয়টা উত্তর আসতে পারে আমাকে বলো তো? চেকিং এর কয়টা উত্তর আসতে পারে? চেকিং এর কয়টা উত্তর আসতে পারে? দুইটা। হয় পার হয়ে গেছে সংখ্যাটা, না হয় নাই, মানে সত্য অথবা মিথ্যা। যদি সত্য হয় তাহলে আমরা লুপটা চালাই, যদি মিথ্যা হয় তাহলে আমরা লুপটা চালাই না। দ্যাটস ইট। খুবই সিম্পল না? তাইলে সত্য হইলে আমরা লুপটা চালাবো, মিথ্যা হইলে লুপটা চালাবো না। দ্যাটস ইট। তার মানে যদি সত্য হয় এটা দুইটা লাইন বের হবে, ইয়েস এবং মনে করো একটা নো। সবগুলোর জন্য দুইটা লাইন বের হবে, দুইটা লাইন বের হবে, ইয়েস এবং নো। যদি সত্য হয় তাহলে আমরা লুপটা চালাই, তাহলে কি কাজ করবো? তারপর কার কাজ হবে বলো তো? যদি সত্য হয়, মানে কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এরপর কার কাজ হবে? চেকিং যদি সত্য হয় তারপর কার কাজ হবে? চেকিং যদি সত্য হয় তারপর ওয়ার্ক হবে এবং আপডেট হবে, দুটেই। ওয়ার্ক হবে এবং আপডেট হবে, দুটেই। তার মানে ওয়ার্ক হবে এবং আপডেট হবে, তার মানে তোমার কাজটা এই জায়গাতে যাবে, তোমার কাজটা, তার মানে তোমার ওয়ার্ক এবং আপডেট, এবং আপডেট দুইটাই, দুইটাই কিন্তু তোমার কাজ, দুইটাই কিন্তু তোমার কাজ বলতে গেলে। ওয়ার্ক এবং আপডেট, ইজ ওয়ার্ক এবং আপডেট, ওয়ার্ক এবং আপডেট। এরপর আবার কই যায় বলো তো? মানটা আপডেট করে আবার কই যায়? 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 চেকে যায়, রাইট? তার মানে আপডেট করার পরে তোমার প্রোগ্রামটা আবার কই যাবে বলো তো? চেকে যাবে, মানে আবার সে চেক করবে। তার মানে তোমাকে এই জায়গাতে একটা কানেক্টর দিতে হবে, যেটা দিয়ে আসলে তোমাকে আবার এই চেকে পাঠাচ্ছ, বুঝছো? মানে এই দিক দিয়ে আবার এই চেকে যাবে, এই দিক দিয়ে আবার চেকে যাবে। তার মানে চেক করতেছে, ওয়ার্ক করতেছে, আপডেট করতেছে, আবার যে চেক করতেছে, ওয়ার্ক করতেছে, আপডেট করতেছে, আবার যে চেক করতেছে। বুঝছো লুপটা? বুঝছো কেমনে করতেছে লুপটা? বুঝছো কেমনে করতেছে? যতক্ষণ পর্যন্ত এটা ইয়েস, যতক্ষণ পর্যন্ত এই চেকটা ইয়েস, ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরবে। এটা একবার নো হয়ে গেছে, তার মানে দ্যাটস ইট, কাজ শেষ। নো মানে কাজ শেষ। মনে করো এই জায়গাতে আমি লিখে দিলাম কাজ শেষ, মানে তোমাকে যা কাজ করতে বলবে আর কি। তুমি যদি সাম প্রিন্ট করতে চাও তাহলে সাম প্রিন্ট করবা, তুমি যদি হচ্ছে যোগফল প্রিন্ট করতে চাও তাহলে যোগফল প্রিন্ট করবা, কাজ শেষ। আমি জাস্ট র্যান্ডমলি বুঝাইলাম তোমাকে। বুঝতে পারছো? লুপটা বুঝছো বলো? আর জীবনে কোনো লুপ আঁকতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। একটা ফর লুপের জন্য এবং হোয়াইল লুপের জন্য, এটা শুধুমাত্র কার জন্য আঁকছি? ফর লুপের জন্য এবং হোয়াইল লুপের জন্য। ডু হোয়াইল লুপে একটু টুইস্ট আছে। সো ফর লুপ এবং হোয়াইল লুপে যেহেতু প্রথমেই চেক হয়, তার মানে শুরুর পরে প্রথমেই চেক, কাজ আপডেট, এরপরে যে আবার চেক, কাজ আপডেট, এরপরে যে আবার চেক, কাজ আপডেট, এরপরে যে আবার চেক। হোয়াইল লুপে আমাদের এখানে একটু ট্রিক্স আছে। হোয়াইল লুপে যে জিনিসটা হয়, হোয়াইল লুপটা কিরকম ভাবে চলে? ডু হোয়াইল লুপটা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডু হোয়াইল লুপটা। সো ডু হোয়াইল লুপটা কিরকম ভাবে চলে বলো তো? এইরকম ভাবে। সো এটা মনে করো ডু হোয়াইল। ডু হোয়াইল লুপেও কয়টা অংশ? চারটাই অংশ। সো প্রথমে হচ্ছে সে শুরু করে, তারপর হচ্ছে ডু এর ভিতর কি করে? ডু এর ভিতর কাজ করে, আপডেট করে, তারপর এসে হোয়াইলের ভিতর চেক করে, হোয়াইলের ভিতর চেক করে, তাই না? তার মানে ডু হোয়াইল লুপে আমরা একটা জিনিস বলছিলাম, ডু হোয়াইল লুপে প্রথমে একবার কাজ হয়েই যায়, চেকিং ছাড়াই একবার কাজ হয়ে যায়। প্রথমে একবার কাজ চেকিং ছাড়াই হয়ে যায়, প্রথমে একবার কাজ চেকিং ছাড়াই হয়ে যায়। বুঝতে পারছো? তার মানে প্রথমবার একদম সিমিলার টাইপের, সবকিছু সেম, বাট প্রথমবার কাজটা করার আগে
প্রথমবার কাজটা করার আগে কোনো চেকিং করবে না, প্রথমবার কাজটা করার আগে কোনো চেকিং করবে না। দেখো শুরু করলো, আইসা ডিরেক্ট কাজ করে ফেললো, কাজ করে মান আপডেট করে ফেললো, তারপর আইসা চেক করবে। জাস্ট চেকিংটা হবে এখন নিচে, এখন আইসা চেক করবে যে তোমার মানটা কি বড় হয়ে গেছে কিনা। এটা দুইটা উত্তর হইতে পারে, এস অর নো। যদি এস হয় তাহলে যায় আবার কাজটা করবে, আর যদি নো হয় তাহলে ভাই শেষ কাজ, তাহলে কাজ শেষ। দ্যাটস ইট। তার মানে এই হচ্ছে বেসিক ডিফারেন্স। তোমার ফর লুপ হোয়াইল লুপে দেখো আগে হচ্ছে চেক হচ্ছে, তারপর কাজ হচ্ছে, আপডেট হচ্ছে, আবার যায় এখানে চেক হচ্ছে, আবার যায় এখানে চেক হচ্ছে, এইভাবে তোমার লুপটা ঘুরবে, এভাবে তোমার লুপটা ঘুরবে। বাট ডু হোয়াইল লুপে প্রথমেই কাজটা হয়ে যাবে, প্রথমেই কাজটা হয়ে যাবে, তারপরে সে চেক করবে। চেক যদি ঠিক হয়, চেক যদি সত্য হয়, তাহলে আবার তার ওই জায়গায় পাঠাবে, ওই জায়গায় ফর শিওর আবার তার ওই জায়গায় পাঠাবে, এইভাবে লুপটা ঘুরবে। আর না হইলে নো হবে। বলো বেসিক স্ট্রাকচার বুঝছো কিনা? বলো বেসিক স্ট্রাকচার বুঝছো কিনা? একটা লুপের বেসিক স্ট্রাকচার বুঝছো কিনা আমাকে বলো তো। একটা লুপের বেসিক স্ট্রাকচার বুঝছো? লুপ কেমনে আঁকাইতে হবে বলো তো, বুঝছো? কখনো ভুলবা লুপ কেমনে আঁকাইতে হবে? বলো সবাই ডান কিনা, একটা করে ট্রু লিখো। বলো বুঝতে পারছো লুপ কেমনে ঘুরাইতে হবে? বুঝতে পারছো? ওকে ডান, দেখতে পাচ্ছি সবাই ক্লিয়ার। এখন আমি যদি 10টা সংখ্যা, একটা সংখ্যা 10 বার প্রিন্ট করতে চাই, তাইলে এটা মনে করো আমার একটা ফ্লো চার্ট। এটা কোন লুপের ফ্লো চার্ট? মনে করো উদ্দীপকে এই ফ্লো চার্টটা দেয়া, তোমাকে বললো এটার জন্য একটা সি প্রোগ্রাম লেখো, তুমি কোন লুপ ইউজ করে এটা লিখবা? প্রথমে বলো এটা কোন লুপ ইউজ করে লিখবা, কোন লুপ ইউজ করে সি প্রোগ্রামটা লিখবা? বলো কোন লুপ ইউজ করবা, কোন লুপ ইউজ করে সি প্রোগ্রামটা লিখবা? এখানে কোন লুপ ইউজ হয়েছে? স্ট্রাকচার দেখেই তোমার বোঝা লাগবে কোন লুপ ইউজ হয়েছে। এখানে কোন লুপ ইউজ হয়েছে? হোয়াইল লুপ অথবা ফর লুপ, ফর অথবা হোয়াইল, ফর অথবা হোয়াইল দুইটা থেকে যে কোনো একটা, ফর অথবা হোয়াইল দুইটা থেকে যে কোনো একটা দিয়ে তুমি করতে পারবা। কারণ এখানে আগে কন্ডিশন চেক হয়েছে, তারপর কাজ এবং আপডেট হয়েছে, এবং এটা নো মানে কাজ শেষ। ওকে, এখানে এখানে তোমার লুপটা ঘুরবে, এটা নো মানে কাজ শেষ। অনেকভাবেই কিন্তু লুপের ফ্লোচার্ট আঁকানো যায়, বাট আমি তোমাদের বেস্ট ইজিটা বোঝাচ্ছি, একদম বেস্ট মানে সবচেয়ে ইজিটা, এর থেকে আর কোনো সহজভাবে হয় না। সো এটা হোয়াইল লুপের। যদি উদ্দীপকে এই ফ্লোচার্টটা আসে, তোমাকে বলে যে এটা সি প্রোগ্রাম লেখো, তোমাদের মনে প্রশ্ন আসে না কখন হোয়াইল লুপ ইউজ করবো, কখন ফর লুপ ইউজ করবো? এটার জন্য তোমাকে ফর আর হোয়াইল লুপ ইউজ করতে হবে। আর যদি ঘ নাম্বারে বলে দেয় যে অমুক লুপ ইউজ করো, তাহলে তো কিছু করার নেই। ওকে ঠিক আছে, মনে করো যে যদি তোমাকে এই প্রোগ্রামটা বলে যে এইটা আসলে কোন লুপ বলো তো, এটা আসলে কোন লুপ, এটা আসলে কোন লুপ, এটা আসলে কোন লুপ হয়েছে, এটা আসলে কোন লুপ হয়েছে বলো তো? এটা আসলে হয়েছে ডু হোয়াইল লুপ, এটা আসলে হয়েছে ডু হোয়াইল লুপ। ভেরি নাইস। সো প্রোগ্রামটা দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য। তাইলে আমরা আমাদের কাজটা কি? সংখ্যাটা প্রদর্শন। ওকে, তাইলে আমাদের লুপের কয়টা অংশ থাকবে? 4টা। ঠিক আছে, সো আমরা শুরু করলাম। এইটা হচ্ছে লুপের প্রথম অংশটা গেল স্টার্ট। সবগুলোর জন্যই কিন্তু স্টার্টটা লুপের বাইরে, স্টার্টটা কিন্তু লুপের ভিতরে থাকে না। লুপ এতটুকু, স্টার্টটা হচ্ছে এই জায়গাতে, এই যে দেখো স্টার্টটা হচ্ছে এই জায়গাতে, লুপ এতটুকু, স্টার্টটা হচ্ছে এই জায়গাতে, লুপ এতটুকু, স্টার্টটা হচ্ছে ওই জায়গাতে। সো স্টার্টটা হচ্ছে লুপের বাইরে, স্টার্টটা কই থাকে? লুপের বাইরে। তারপর আমরা যদি ডু হোয়াইল লুপে আঁকতে চাই, তাহলে আমরা কি করব? প্রথমেই কাজটা লিখে দেবো যে কি করব, আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দেব, আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দেব। সো প্রিন্ট করার জন্য কি ইউজ করতে হবে? সামান্তরিক। তারপর আয়ের ভ্যালুটা এক এক করে বাড়াবো। এটা তুমি এমনিও লিখতে পারো, তোমার যদি ইচ্ছা হয় তুমি আরো প্রো, তুমি এমনিও লিখতে পারো যে i প্লাস ইকুয়ালস টু 1। তোমার যদি ইচ্ছা হয় তুমি আরো প্রো মানুষ, তুমি i প্লাস প্লাস লিখতে পারো, ইটস আপ টু ইউ, নো প্রবলেম, তিনটেই ভ্যালিড। সো তারপর তুমি এই প্রসেস করবা, মানে আয়ের ভ্যালুটা আপডেট করবা। এটা হচ্ছে তোমার কাজ। দেখো এটা হচ্ছে তোমার কাজ, আয়ের ভ্যালুর মানটা প্রদর্শন, কাজ। তারপর এটা আপডেট, তারপর এসে কি করবা? চেক করবা যে আয়ের ভ্যালুটা কি 100 থেকে এখনো ছোট আছে কিনা। যদি সত্য হয় তাহলে আবার এখানে নিয়ে যাও, এই কাজটা আবার বারবার করো। যদি মিথ্যা হয়ে যায় প্রোগ্রাম শেষ। বুঝছো? বুঝছো? ওকে, সো আমি একবার ফ্লোচার্ট আঁকা ফেললাম, বাকিটা অ্যালগরিদম দেখে দেখে আঁকবো, দেখা কেমনে? এই যে দেখো এইরকম ভাবে দেখা আঁকবো। সে প্রোগ্রামটা শুরু করব, এই যে প্রোগ্রামটা শুরু করলাম। তারপর আয়ের ভ্যালু 1 ধরবো, তার মানে আই চলকের মান 1 ধরি, এটাও আমি লিখলাম। এরপরের কাজটা কি করছি? প্রিন্ট করলাম আয়ের ভ্যালু, তার মানে আয়ের মান প্রদর্শন করি। এই যে দেখো আয়ের মান প্রদর্শন করি। তারপর আয়ের ভ্যালু 1 বাড়াই, এই যে আয়ের মান 1 করে বাড়াই। তারপর এসে একটা কন্ডিশন যে আই 100 থেকে ছোট কিনা, তার মানে একটা কন্ডিশন লিখবো যে আই 100 থেকে ছোট কিনা। যদি সত্য হয় তাহলে ধাপ ড্যাশ, বললাম না যে কত ধাপে গমন। যদি মিথ্যা হয় তাহলে ধাপ ড্যাশ এত ধাপে গমন। আমি বললাম না যে কত ধাপে গমন করতে হবে। বাট এখন দেখো যদি সত্য হয় তাহলে আমরা কই যাচ্ছি? আবার এই যে এই ধাপে যাচ্ছি না, তার মানে আয়ের মান যে প্রদর্শন করি এই ধাপ 3 গমন। যদি মিথ্যা হয় তাহলে 6 নং ধাপে গমন। খুব ইজি, খুব ইজি। বলো বুঝছো কিনা?
বলো ক্লিয়ার কিনা? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট বুঝছো কিনা? পরে চেক থাকলেই ডু হোয়াইল, হ্যাঁ চেকটা নিচে থাকলেই ডু হোয়াইল, চেকটা যদি এখানে হয় তাহলে হচ্ছে এটা ফর লুপ বা হোয়াইল লুপ। ক্লিয়ার? ঠিক আছে, ভেরি নাইস। বলো তো সহজ লাগতেছে কিনা ফর লুপটা? আগে যতটুকু ফ্লোচার্ট অ্যালগরিদমে লুপগুলা কঠিন লাগতো, এখন লুপগুলা কেন সহজ লাগতেছে না বলো? তুমি এখন জাস্ট অন্যান্য লুপের ক্ষেত্রে কি করবা, তুমি জাস্ট কাজটা চেঞ্জ করবা না। যদি তোমার কাছে বলে যোগফল নির্ণয় করতে, তাহলে তুমি জাস্ট কাজের মধ্যে চেঞ্জ হবে। তুমি তো জানো, তুমি তো প্রো মানুষ, কই চেঞ্জ হবে তুমি তো বুঝছো যে আপডেট আর কাজ আর কন্ডিশন এগুলোর মধ্যে জাস্ট চেঞ্জ হবে। স্ট্রাকচার সবগুলা সেম। ওকে ডান। মনে করো এখন 1 থেকে 100 পর্যন্ত মানে সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম লিখবো। তাহলে কি করব, শুরু একটা সাম ভেরিয়েবলে 0 মান নিব এবং আই ভেরিয়েবলে 1 মান নিব। আই ভেরিয়েবলটা দরকার হচ্ছে লুপ ঘোরানোর জন্য এবং সাম ভেরিয়েবলটা দরকার হচ্ছে যোগফল রাখার জন্য। এটাই আমাদের মূলত স্টার্ট। তারপর আমরা একটা n এর মান গ্রহণ করব যেন n পর্যন্ত আমরা লুপটা চালাইতে পারি। আগেরটার মধ্যে ডিরেক্ট 100 পর্যন্ত চালাইছিলাম, এখন আমরা n পর্যন্ত চালাবো, এই কারণে n এর মানটা আগে গ্রহণ করে নিলাম। এরপর কন্ডিশন চেক করলাম যে i এর ভ্যালুটা n থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে এই কাজটা করো। কি কাজ করো? এই যে সাম ভেরিয়েবলের সাথে i এর মান যোগ করো, যোগ করে i এর মান প্রতিবার 1 করে বাড়াও, আবার এই জায়গাতে যাও, আবার চেক করো, এই কাজ করো। তার মানে যদি সত্য হয় ততক্ষণ পর্যন্ত লুপটা চালাইতে থাকো, যদি মিথ্যা হয়ে যায় তাহলে সামের মান প্রদর্শন করে প্রোগ্রাম শেষ করে দাও। খুবই সিম্পল। সো এটার অ্যালগরিদম কিরকম হবে? স্টার্ট, সাম এবং আই চলকের মান যথাক্রমে 0 এবং 1 ধরি, তারপরে কি হবে, n এর মান গ্রহণ করি, এরপর কি করতেছি, একটা কন্ডিশন চেক করতে। তার মানে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে i < 1 এটা সত্য কিনা, দুইটা উত্তর। যদি সত্য হয় তাহলে এত ধাপে গমন, কত ধাপে গমন আমি বলি নাই, এত ধাপে গমন। যদি মিথ্যা হয় তাহলে এত ধাপে গমন আমি প্রথমেই লিখবো না, ঠিক আছে? আমি জাস্ট পরের ধাপগুলো আগে লিখে ফেলবো। কি কি ধাপ? যে সাম = সাম প্লাস আই, যে সাম চলকের মান সাম = সাম প্লাস আই এবং আই চলকের মান 1 বৃদ্ধি করি, মানে দুইটা কাজ একসাথেই লিখে ফেলছি আমি। এই যে এই 5 নং ধাপে দুইটা কাজ একসাথেই লিখে ফেলছি। আর 6 নং ধাপে আমি হচ্ছে সামের মান প্রদর্শন করি, এই লাইনটা লিখলাম। এখন বলো আমি কোন ধাপে যাব? এটা যদি সত্য হয় তাহলে এই ধাপে যাব। তার মানে আমি লিখবো ধাপ 5 গমন। এই যে দেখো ধাপ 5 গমন। এটা যদি মিথ্যা হয় তাহলে আমি সামের ভ্যালুটা প্রিন্ট করে দেব, তার মানে ধাপ 6 গমন। এই যে দেখো ধাপ 6 গমন। এই ধাপগুলো এসে পরে লিখবা। বলো ক্লিয়ার কিনা? সো যারা 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম পারো, তাহলে 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম পারবা। এখানে জাস্ট কি, সামের জায়গায় তোমাকে ফ্যাক্ট নামের ভেরিয়েবল নিতে হবে, এন্ড এখানে 0 রাখলে হবে না, এখানে রাখতে হবে কত? রাখতে হবে হচ্ছে 1, কারণ গুণফল নির্ণয়ের সময় গুণের অবেদকটা রাখতে হয়, না হলে সবগুলাই 0 হয়ে যাবে কাউন্ট। ওকে, তারপর n এর মান গ্রহণ, কন্ডিশন চেক, কাজটা হচ্ছে যদি হয়ে যায় প্রিন্ট করে দিবা ফ্যাক্ট। বলো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার কিনা? বলো। ছুটি দিয়ে দিব, আমার 5টা মিনিট সময় দাও, 5টা মিনিটও না 2টা মিনিট সময় দাও, ছুটি দিয়ে দিব। বলো ক্লিয়ার কিনা? পারবা? লুপ জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে কিনা এবং পানির মতো ক্লিয়ার কিনা, বলো পারবা কিনা? যতটুকু দেখাইছি একদম পানির মতো ক্লিয়ার কিনা, পারবা কিনা বলো সবাই? একদম পানির মতো ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, পানির মতো ক্লিয়ার। ওকে ডান। সো এখন যত লুপই আসুক, মনে করো তোমার কাছে এই যে অনেকগুলো আমি দিয়ে রাখছি, যে যদি বলে 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলো যোগ অথবা জোড় সংখ্যাগুলো প্রদর্শন করতে বলে, চেঞ্জ হবে কই? চেঞ্জ হবে হচ্ছে তোমার i এর আপডেটে, যে i = যে i+1 লিখতেছিলা এখন 2 করে বাড়াইতে হবে। আবার চেঞ্জ হবে হচ্ছে স্টার্টিং এ i এর ভ্যালু এখন 2 থেকে শুরু হবে, আর চেঞ্জ হবে হচ্ছে কন্ডিশনে। তার মানে আমরা নরমাল লুপের ক্ষেত্রেও যে জিনিসগুলো জাস্ট ভ্যারি করতো এখনো তাই, জাস্ট আপডেট, শুরু আর হচ্ছে কন্ডিশন, এই 3টা জিনিসের জায়গা জাস্ট চেঞ্জ হবে। আপডেট, শুরু, কাজ, মানে এই যে এই কাজের জিনিসটা, আপডেটের জিনিসটা এবং এই শুরুর জিনিসটা এই জায়গাতে জাস্ট চেঞ্জ হবে, আর কোনো জায়গায় চেঞ্জ নেই, স্ট্রাকচার সব সেম। সো তোমাকে যদি বলি জোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে, তুমি এখন ওই সামের প্রোগ্রামটায় শুরু করবা i 2 থেকে, প্রতিবার i এর ভ্যালু 2 করে বাড়াবা, দ্যাটস ইট। তোমাকে যদি 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যোগ করতে বলি, তুমি i শুরু করবা 1 থেকে, বাড়াবা হচ্ছে 2 করে। শুরু করবা কত থেকে? i 1 থেকে শুরু করবা। দেখো আমি লিখে রাখছি সুন্দর করে, যে 10 নম্বরে ওটার উপর শুধুমাত্র i = i+1 এর জায়গায় i = i+2 দিতে হবে, বুঝছো? তারপর 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, এটার যদি তোমার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট অ্যালগরিদম লিখতে বলে, তোমার চেঞ্জ করবা কই? চেঞ্জ করবা হচ্ছে শুধু কাজে, যে i এর ভ্যালু 1+ মানে i এর ভ্যালু 1 করেই বাড়াবা, যেহেতু 2 করে বাড়াবা, যেহেতু 2 করে বাড়তেছে। সো আপডেটটা চেঞ্জ হবে, তার মানে এই জায়গাতে হবে তোমার কি, এই জায়গাতে হবে i = i+2, ওকে,
এটা হচ্ছে এই জায়গাতে হবে, অ্যান্ড সাম ইকুয়ালস টু হবে হচ্ছে আই ইনটু আই, যেহেতু স্কয়ার যোগ হচ্ছে। দ্যাটস ইট, সবগুলো একদম সেম, সবগুলা প্রোগ্রাম একদম সেম। তার মানে বলো তো পারবা না? সবগুলো একদম সেম, জাস্ট আপডেট এবং কাজ এই জায়গাটা চেঞ্জ করবা। জাস্ট আপডেট এবং কাজ, এই যে 5 প্লাস 10 প্লাস 15 এটার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম লাগবা, তুমি চেঞ্জ করবা কই? চেঞ্জ করবা হচ্ছে স্টার্টিং এ। তার মানে আই এর ভ্যালু স্টার্টিং করবা 5 এ এবং আপডেটে আই এর ভ্যালু আপডেট করবা 5 করে। জাস্ট এই দুটো জায়গায় চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই, লুপ স্ট্রাকচার সব সেম। এই যে 1.5 2.5 এটা যোগ করবা, স্টার্ট কই করবা? স্টার্ট করবা হচ্ছে আই এর ভ্যালু 1.5 এ, পরে তো এক এক করেই বাড়তেছে, বুঝছো? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এটার যোগফল, স্টার্ট করবা আই এর 1 থেকে, প্রতিবার আই ইনটু আই জাস্ট যোগ করবা, দ্যাটস ইট। বলো পারবা কিনা? সবগুলা লুপ পারবা কিনা আমাকে বলো, সবগুলা লুপ পারবা কিনা আমাকে বলো। এখানে জাস্ট দেখে নিও জিনিসটা, আমি কয়েকটা কঠিনও দিছি, সো কঠিনগুলো একটু দেখে নিও। বলো পারবা কিনা, বলো পারবা? পারবা সবাই? পারবা কিনা বলো, পারবা কিনা বলো। সো এই যে ফ্যাক্টোরিয়াল নির্ণয় প্রোগ্রাম, ফ্যাক্টোরিয়াল নির্ণয় প্রোগ্রাম তো আর কিছুই না, আমরা যেই গুণফল নির্ণয় করছি 1 থেকে n, সেটাই আসলে একটা ফ্যাক্টোরিয়াল। সো আগের বার আমরা করছিলাম ফর লুপ দিয়ে, এখন আমরা জাস্ট এই জিনিসটা করছি কি দিয়ে? একটা ডু হোয়াইল লুপ দিয়ে। সো সেম জিনিস। সো ফ্যাক্টোরিয়ালটাও তোমরা পারবা। এখন আসি আরেকটা, যে একটা ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তর করা। এটা খুবই ইজি ভাই, শুরু একটা ক্যারেক্টার ভেরিয়েবল নাম মান গ্রহণ, বড় হাতের অক্ষরে রূপান্তর মানে 32 বিয়োগ করা, মানটা প্রদর্শন, শেষ।